হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বর্তমানে অধ্যয়নরত আছি শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালে। আজকে আমাদের এসএসসির রসায়নের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণীর দ্বিতীয় ভিডিও। এবং আজকে আমরা মূলত এস বিভিন্ন ব্লক মৌল, যেমন এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক মৌল সম্পর্কে জানব। দেখো, প্রথমেই আমাদের সামনে যে জিনিসটা আছে এর নাম হলো গিয়া পর্যায় সারণী। পর্যায় সারণীতে কতগুলো পর্যায় আছে? পর্যায় কি? এই যে হরাইজন্টাল বা এই যে এই এক্স অক্ষ বরাবর যে লাইনগুলো দেখতেছো এগুলো হলো এক একটা পর্যায়। যেমন এই একটা, এই একটা, এই একটা, এরকম কইরা কইরা মোট 7টা পর্যায় আছে। আর কয়টা গ্রুপ? গ্রুপ মানে হলো গিয়ে খাড়া স্তম্ভ। যেমন এই একটা গ্রুপ, এই আর একটা গ্রুপ, এভাবে করতে করতে কয়টা আছে? মোট আমার 18টা গ্রুপ আছে। যদি বলি 1 নম্বর পর্যায়ে, 1 নম্বর পর্যায়ে আছে কয়টা মৌল? 2টা মৌল। 2 নম্বর পর্যায়ে আছে 8টা মৌল। 3 নম্বর পর্যায়ে 8টা মৌল। 4 নম্বর এবং 5 নম্বর পর্যায়ে 18টা কইরা মৌল আছে। ঠিক আছে, কারণ এই দেখো, দ্বিতীয় তৃতীয় পর্যায়ে কিন্তু এই 10টা ঘর ফাঁকা ছিল, কিন্তু চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে কিন্তু এই 10টা ঘর ভরাট। এই জন্য 8-এর সঙ্গে আরো 10, মানে মোট কিন্তু 18টা আমার মৌল আছে চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে। এখন মনে হতে পারে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়েও 18টা কইরা মৌল আছে, কিন্তু এমনটা না। কারণ এই যে একটা ম্যাজিক ঘর, এই ঘরটায় মনে হয় যে একটা মৌল আছে, বাট একটা না, অ্যাকচুয়ালি এই ঘরের মধ্যে মোট 15টা মৌল আছে, অর্থাৎ এক্সট্রা 14টা মৌল এখানে অ্যাড হয়েছে। তাই আগে পড়তে এমনি কিন্তু 18টা মৌল আছে, আরো নতুন করে যোগ হয়েছে 14টা। তাই 18 আর 14 যোগ করলে হয় 32। তো এইভাবেই এই 6 নম্বর পর্যায়ে মোট আমার 32টা মৌল। দেখো, এখন এই একটা ঘরে এদিকে যদি এই 15টা মৌল এখানে রাখা হয় তাহলে কিন্তু বিশ্রী লাগবে দেখতে। আমরা কিন্তু কেউই বিশ্রী মানুষ পছন্দ করি না। ঠিক আছে, এর জন্য কি করে, এই জিনিসটা আলাদা কইরা এইখানে লেখা হয়। ঠিক আছে, এই যে 57 থেকে 71 পর্যন্ত মৌলগুলোকে পর্যায় সারণীর নিচে স্থান দেওয়া হয়, এদের নাম হলো গিয়ে ল্যান্থানাইড সারির মৌল। আবার একইভাবে এই যে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা অথবা ওই যে 89 থেকে 103, ঠিক আছে, এই মৌলগুলোকে বলা হয় অ্যাক্টিনেট সারির মৌল। তো এই অ্যাক্টিনেট সারির মৌলগুলোকেও এই নিচে স্থান দেওয়া হয়েছে। তুমি গুইনা দেখো, এখানে মোট 15টা মৌল আছে। তাহলে দেখো, ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড মোট মৌল কয়টা? মোট কিন্তু আমার 15 দুগুণে 30টা মৌল আছে। ঠিক আছে, এখন তাহলে বলো, এই 7 নম্বর পর্যায়ে কয়টা মৌল আছে? 7 নম্বর পর্যায়েও কিন্তু 18+14 অর্থাৎ মোট 32টা মৌল আছে। তো এই প্রশ্নগুলো এমসিকিউর জন্য আসে। এছাড়া 1 নম্বর গ্রুপে কয়টা মৌল? গুইনা দেখতে পারো, 7টা। 1 নম্বরে আর হলো গিয়ে 18 নম্বর, মানে একদম প্রথমে আর একদম শেষের যে গ্রুপটা, এই দুইটা গ্রুপে সর্বোচ্চ, মানে এখানে এই গ্রুপেও 7টা, এই গ্রুপেও কিন্তু 7টা। আবার এখানে দেখো 2 নম্বর গ্রুপ, আর এখানে 13 নম্বর থেকে 17 নম্বর, এই 5টা গ্রুপ। এই প্রত্যেকটা গ্রুপে কিন্তু 6টা কইরা মৌল। তুমি গুইনা দেখতে পারো, প্রত্যেকটাতে কয়টা? 6টা কইরা মৌল। আবার এই 4 নম্বর গ্রুপ থেকে শুরু করে 12 নম্বর গ্রুপ পর্যন্ত, 4 থেকে 12, এখানে কি প্রত্যেকটা গ্রুপে কিন্তু এই যে গুইনা দেখো 4টা কইরা মৌল আছে। হ্যাঁ, আর তোমার মনে হতে পারে 3 নম্বর গ্রুপে তাহলে কয়টা? 4টা মৌল, বাট তা তো না। কারণ 3 নম্বর গ্রুপে আমরা দেখছি এই একটা মৌল, এই আরেকটা মৌল, কিন্তু এইটা তো একটা মৌল না। এখানে তো মোট 15টা মৌল আছে, আবার এইটাও কিন্তু একটা মৌল না। এখানে মোট আছে 15টা মৌল। তাহলে 15 15 30, 30 আর 1 31, 31 আর 1 32, অর্থাৎ তৃতীয় গ্রুপে কয়টা মৌল আছে? 32টা মৌল। তো আশা করি এই টাইপের কোশ্চেন যদি আসে আমরা পারবো। এরপরে শিখাইছিলাম যে ছন্দ। যেমন 1 নম্বর গ্রুপের ছন্দ আমি বলছিলাম যে হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সি। আবার 2 নম্বর গ্রুপের ছন্দ কি আমি শিখাইছি, বিনা মেঘনা কেয়া স্যারের বাসায় রাতে। তারপরে 13 নম্বর গ্রুপের ছন্দ ছিল বোন এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড। নামগুলো কি? যে বোন মানে বোরন, অ্যালুমিনিয়াম, গেল মানে গেলিয়াম, ইন্ডিয়া ইন্ডিয়াম, থাইল্যান্ড থেলিয়াম। ঠিক আছে, তারপর 14 নম্বর গ্রুপের ছন্দ কার্বন শীঘ্রই জিনিয়াস স্নেহাকে পাবে ফিরে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্ট্যানাম বা টিন, প্লাম্বাম বা লেড এবং ফ্লেরোবিয়াম। নাগপুর এসে সবাই বিমুগ্ধ। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, স্টিবিয়াম বা এন্টিমনি, বিসমাথ। তারপর 16 নম্বর যে গ্রুপ, এর মৌলগুলোর নাম হলো গিয়ে ও এসএসসি তে পড়ে। ঠিক আছে, তাহলে ও ফর অক্সিজেন, এস সালফার, এস ই মানে সেলেনিয়াম, টি মানে টেলুরিয়াম, আর পো মানে পোলোনিয়াম। ঠিক আছে, 17 নম্বর গ্রুপে কোনো ছন্দ শিখে নেই, জাস্ট মুখস্থ করতে বলছি। ফ্লোরিন খুবই ইম্পর্টেন্ট। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন,
এটিটিএস মানে অ্যাস্টাটাইন আছে, আর এখানে ইউএস লেখা, বাট এই গ্রুপটা এই মানে মূলটার নাম হলো গিয়া টেনেসাইন। ঠিক আছে, তোমাদের বইতে দেয়া আছে। আবার 18 নম্বর যে গ্রুপটা দেখতেছো এখানে কি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। এই আরএন মানে কিন্তু কি রেডিয়াম না, এই আরএন মানে কিন্তু রেডন। আর রেডিয়াম হলো গিয়ে এই মৌলটা, এই যে দেখো বেরিয়ামের নিচে হলো গিয়ে রেডিয়াম, দ্বিতীয় গ্রুপের। আর এটার নাম হলো গিয়ে রেডন, রেডিয়াম না, রেডিয়ানো না, রেডিয়ামও না, কি রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আর এর নাম হলো গিয়ে অর্গানেসন। ঠিক আছে, এটা যদিও এখানে লেখা নেই, তোমরা মুখস্থ রাখবা। এর নাম কি অর্গানেসন। আর এইটার নাম কি এটিটিএস, টেনেসাইন আর কি, প্রত্যেকগুলো লিখলাম। আর এইগুলা লাগবে না, এখানে যে চারটা আছে এগুলো লাগবে না। তো এই পর্যন্ত ক্লিয়ার সবার? সামনে আগাই। ঠিক আছে, এখন আমি আরো কিছু টেকনিক শিখাইছিলাম তোমাদের। সাপোজ যে কোনো একটা মৌল দিলে কিভাবে এর অবস্থা নির্ণয় করতে হবে, বা মৌলটা কোন পর্যায়ে, মৌলটা কোন গ্রুপে অবস্থান করে, এটা আমরা কিভাবে বুঝবো। বইতে তো টেকনিক দেয়া আছে, বাট আমি তোমাদেরকে কিছু শর্ট টেকনিকও শিখাবো। বা দেখো পর্যায় সারণীটা একটু ফিল করো। এইটা হলো গিয়া 1s1, তাই না? এই দেখো হাইড্রোজেনের একটা ইলেকট্রন তাহলে 1s1। হিলিয়ামের কি মোট দুইটা পারমাণবিক সংখ্যা 2, অর্থাৎ এর প্রোটন আছে দুইটা, আবার ইলেকট্রনও আছে দুইটা, অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস কেমন হবে 1s2। তাহলে সবাই একটু মিউট করো। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো গিয়া 1s2 2s1, এটা হলো গিয়া 1s2 2s2। দেখো এই হলো গিয়ে s 1s2 2s2। আবার বোরনের ইলেকট্রন বিন্যাস দেখলে দেখবা কি 1s2 2s2 2p1, এখানে থাকবে 2p2 2p3 2p4 2p5 2p6। দেখছো একটা মজার টেকনিক। আবার এটা কি 3s1 3s2। দেখো 3s এর পর ইলেকট্রন কোন অভিশক্তি স্তরে যায় 3p তে যায়। তাহলে এই যে 3p1 3p2 3p3 3p4 3p5 3p6, 3p এর পর ইলেকট্রন কোথায় যায় 3d তে কিন্তু যায় না, আমরা দেখছি 4s এ যাবে। তাহলে এই যে 4s1 4s2, তারপরে 3d1 3d2 3d3 3d4, এভাবে করতে করতে 3d10। তারপরে কি 3d এর পরে যাবে কোথায় 4p তে যায়, এই যে 4p1 4p2 4p3 4p4 4p5 4p6। মজার বিষয় কি দেখো এটা কিন্তু ছিল 4s, কিন্তু এইটা কিন্তু দেখো এটা ছিল 4s, এইটা ছিল 4p, কিন্তু এর মাঝখানে এটা কিন্তু 4d না, এটা কিন্তু 3d। ঠিক আছে, এটা আউলাই যাওয়া যাবে না। মানে দেখো চতুর্থ পর্যায়ে আছে 3d, পঞ্চম পর্যায়ে আছে 4d, ষষ্ঠ পর্যায়ে আছে এগুলো কি 5d, আর সপ্তম পর্যায়ে আছে 6d। মনে থাকবে আশা করি। তাহলে দেখো এটা থাকবে হলো কি আমার কত, যেহেতু পঞ্চম পর্যায়ে তাহলে এটা হলো গিয়ে 5s2, তারপর এটা হলো গিয়া 4d10, আবার 5p6, তারপরে এখানে আসবে 6s2। দেখো এখানে আবার একটু কাহিনী আছে, একটু মিউট করো। এখানে কাহিনী হলো কি এখানে f ব্লক মৌল আছে। ঠিক আছে, এখানে ইলেকট্রন বিন্যাস আসবেন না তোমাদের পরীক্ষা। তোমাদের মূলত আমি যে তোমাদের ছন্দগুলো মুখস্থ করেছি এগুলো পারলেই তুমি কভার করতে পারবা। এই 1 নাম্বার 2 নাম্বারের মৌল মুখস্থ রাখাই লাগবে, প্লাস 13 থেকে 18 নম্বর গ্রুপের মৌল। আর এছাড়া আমি তোমাকে বলছি যে এই যে 6 নাম্বার গ্রুপটা দেখতেছো না, যে এই যে ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন বা উলফ্রেম, এই 3টা মৌল 6 নাম্বার গ্রুপের। এবং 11 নাম্বার গ্রুপের এই প্রথম 11 নাম্বার গ্রুপের না তুমি 4টা মৌলই পড়বা, কপার, সিলভার, গোল্ড, রনজেনিয়াম। বুঝছো? আর 11 নম্বর গ্রুপে যে গ্রুপগুলোর কিন্তু বিশেষ বিশেষ নাম আছে, ওইগুলো আমি আজকের ক্লাসে শিখাবো না, অন্য একদিন পরবর্তী ক্লাসে হয়তো শিখিয়ে দেবো। 12 নম্বর গ্রুপটার দিকে একটু তাকাও, কে কে আছে। জিঙ্ক, ক্যাডমিয়াম, পারদ, কপারনিশিয়াম। ঠিক আছে, এটা রনজেনিয়াম, এটা কপারনিশিয়াম। যাই হোক, তাহলে তুমি কি করবা, তুমি এই 6 নাম্বার গ্রুপ, 11 নাম্বার গ্রুপ, 12 নম্বর গ্রুপ, এই কয়টা মুখস্থ রাখার চেষ্টা করবা। এছাড়া ইভেন 8 9 10 নাম্বার গ্রুপও কাজে লাগে, কারণ এটা আয়রন, কোবাল্ট, নিকেল, এই 3টা কিন্তু তোমাদের এমনি মুখস্থ, যে 26 27 28। এর নিচে কি কি আছে আমি কিন্তু শিখাইছিলাম, এবার মনে রাখবা যে রুর পিডি, রুর পিডি। ঠিক আছে, আর এর নিচে নিচে হলো গিয়া অস্থির প্লাটিনাম, ও এস আই আর, অস্থির প্লাটিনাম, পিটি প্লাটিনাম। ঠিক আছে, এগুলোর কিন্তু সংখ্যাগুলো তোমার মুখস্থ করা লাগবে না, তোমার জাস্ট নাম মুখস্থ করতে হবে। আর হলো গিয়ে এর প্রতীকগুলো জানা লাগবে, সংখ্যা কেমনে বের করতে হয়, মানে যে পারমাণবিক সংখ্যা কিভাবে বের করব, ওইটা আমি টেকনিকের মাধ্যমে তোমাদেরকে খুব ইজিলি শিখাই দেব। বুঝছো? দেখো একটা ম্যাজিক আগে তোমার দেখাইয়ে নেই। এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের নিচে আছে লিথিয়াম, দেখো এটা ছিল 1 পারমাণবিক সংখ্যা, আর লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো গিয়া 3, অর্থাৎ কত বাড়ছে আমার কিন্তু পারমাণবিক সংখ্যা 2 বাড়ছে। খেয়াল করে দেখো 2 বাড়ছে। আবার লিথিয়ামের নিচে আছে সোডিয়াম, এই সোডিয়ামে দেখো কত বাড়ছে 3 11, মানে 8 বাড়ছে। আবার 11 নিচে হলো গিয়ে 19, তার মানে আবার কত বাড়ছে 8 বাড়ছে। 19 এর নিচে আছে 37, কত বাড়ছে
18 বাড়ছে। 37-এর নিচে আছে 55, কত বাড়ছে? 18 বাড়ছে। 55-এর নিচে আছে 87, কত বাড়ছে? 32 বাড়ছে। ঠিক আছে, একটু মিউট করো সবাই। এটা একটা ম্যাজিক নাম্বার, বুঝছো? তাহলে 1 নাম্বার গ্রুপের ক্ষেত্রে এই দুইটা মনে রাখাও লাগে না, কারণ লিথিয়ামের যে 3, এটা সবার মুখস্থ। তো লি না কে রুবি সাজাবে ফ্রান্সে, যার কারো যদি ছন্দ মুখস্থ থাকে আর ওই ছন্দের কোন শব্দ, যেমন রুবি সাজাবে, এই সাজাবে মানে যে সিজিয়াম, এটা তোমার জানতে হবে না, এটা তো তুমি পারবা না। এই ছন্দ মুখস্থ করতে হবে প্রথমত, ছন্দের কোন শব্দটা কোন মৌলকে নির্দেশ করতেছে এটা জানা লাগবে, ওই মৌলের প্রতীকটা অবশ্যই তোমার জানা লাগবে, আর এই যে আমি ম্যাজিক নাম্বারটা বললাম এই ম্যাজিক নাম্বারটা জানতে হবে, তাইলে তুমি যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বের করতে পারবা মিনিটের মধ্যেই। ঠিক আছে, সাপোজ এখন সব সময় কি ভাই এই 2, 8, 8, 18, 18, 32 এই নিয়মটা কার্যকর না? সব সময় কার্যকর না। তুমি যদি এই যে 18 নম্বর গ্রুপের দিকে তাকাও, এখানে কি হয়েছে দেখো, এখানে হলো গিয়ে 8, এখানে হলো গিয়ে 8, এখানে 18 সঙ্গে 18 যোগ করছে, 8, 8, 18, 18, 32, 32, এখানে কিন্তু একটা 32 ছিল, বাট এখানে কিন্তু দুইটা 32 হয়েছে। সো জিনিসটা তো এখন একটু কনফিউজ হতে পারে যে আহারে আমি তো এত কিছু মুখস্থ রাখতে পারবো না, আমি কিভাবে পারবো, তাই না? ভয় চিন্তার কোনো কারণ নেই, ইজি আছে বিষয়টা। আবার এইখানে তুমি যদি এই যে 13 থেকে 17 নম্বর গ্রুপগুলোর এই মৌলগুলোর দিকে তাকাও, তাহলে কি এরা কি দেখো দ্বিতীয় পর্যায়ে আছে না, তো দ্বিতীয় পর্যায় থেকে যখন তৃতীয় পর্যায়ে যায় তখন দেখো 9, এটা হলো গিয়ে 17, এটা 8, এটা 16, মানে কি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই 8 বাড়ছে। আবার এই তৃতীয় পর্যায় থেকে যখন চতুর্থ পর্যায়ে গেছে তখন কিন্তু কত কইরা বাড়ছে দেখো, 18 কইরা বাড়ছে। আবার এই চতুর্থ থেকে পঞ্চম পর্যায়ে যাওয়ার সময় 18 বাড়ছে। পঞ্চম পর্যায় থেকে ষষ্ঠ পর্যায়ে যখন গেছে 32 বাড়ছে। আবার ষষ্ঠ পর্যায় থেকে যখন সপ্তম পর্যায়ে গেছে তখন আবার 32 বাড়ছে। এই নিয়মটা কিন্তু এই 13 থেকে 18 প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, এই পর্যন্ত যে বুঝাইছি, ঠিক আছে সবকিছু? ঠিক আছে। আবার এই যে এখন এই প্রত্যেকটার পেছনে কারণ আছে, কেন এখানে হঠাৎ করে 18, এটা তো তোমরা নিজেরাই বুঝতেছো কেন। কারণ এই যে 2 থেকে তখন তুমি 3-এ আসছো, তখন তুমি 8 যোগ করছো, ইটস ওকে। বাট তুমি যখন 3 নাম্বার পর্যায় থেকে 4 নাম্বার পর্যায়ে যাইতেছো, এখানে কিন্তু এক্সট্রা 10টা করে ইলেকট্রন অ্যাড হইতেছে, ফলে 8-এর সঙ্গে 10 যোগ হইয়া 18 যুক্ত হয়েছে। আবার যখন তুমি চতুর্থ পর্যায় থেকে পঞ্চম পর্যায়ে আসছো, তখনও কিন্তু আরো এই যে এক্সট্রা 10টা, মানে কি মোট 18টা ইলেকট্রন নতুন করে অ্যাড হয়েছে। আবার তুমি যখন এই যে পঞ্চম থেকে ষষ্ঠতে আসছো, তখন কি এইখানে কি এক্সট্রা 14টা আসছে না, মানে কি মোট 32টা। এই জন্য তুমি ষষ্ঠ পর্যায় থেকে সপ্তম মানে পঞ্চম পর্যায় থেকে যখন ষষ্ঠ পর্যায়ে আসছো তখন 32 যোগ হয়েছে। তাহলে প্রশ্ন, ভাইয়া এই রুবিডিয়াম থেকে যখন সিজিএমে আপনি আসছেন, এইটাও তো পঞ্চম পর্যায় থেকে ষষ্ঠ পর্যায়ে আসছেন, এইখানে কেন 32 যোগ না হয়ে 18 যোগ হয়েছে? কারণ ভাই তুমি দেখো, রুবিডিয়াম থেকে তুমি যখন সিজিএমে আসো, তোমার কি যে ল্যান্থানাইট, এই যে এই বাক্সটা কি বাজে বলো? তুমি এইখানে আসবা, এইখান থেকে এই সময় কিন্তু এই বাক্সটা বাজে না, মানে স্ট্রোনশিয়াম, তুমি স্ট্রোনশিয়াম থেকে তুমি যখন বেরিয়ামে আসবা, তখন দেখো কিভাবে আসতেছে, স্ট্রোনশিয়ামের পরে এই এটা রেল লাইন মনে করো চলতেছে, দেখো চলতে আছে, চলতে 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 নেক্সট স্টেপ এইখানে এসে এখানে আসলো। ওকে, এই ঘরটা অতিক্রম করলো বলো? আবার মনে করে যে বেরিয়াম থেকে যখন তুমি রেডিয়ামে আসতেছো, দেখো বেরিয়াম থেকে রেডিয়াম, ওই সময় কিন্তু 32 যোগ হয়েছে। কেন 32 যোগ হয়েছে, 18 কেন হয় নাই? কারণ বেরিয়াম থেকে তুমি যখন রেডিয়ামে যাবা, দেখো প্রথম যে ঘরটা অতিক্রম করলা, এটা একটা ঘর নেই, এইটাই মোট কত বলতে পারো, 15। এখানে তুমি 15 যোগ করে ফেলাইলা। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। তা যেহেতু এই ঘরটা অতিক্রম করছে বেরিয়াম থেকে রেডিয়াম আসার সময়, এই জন্য 32 অ্যাড হয়েছে। তোমরা কি লজিকটা ধরতে পারছো? আবার যখন জেনন, এই জেনন থেকে যখন তুমি রিডনে গেছো, ওই সময় কিন্তু 32 যোগ হয়েছে। 18 কেন যোগ হয় না? দেখো এই যে জেননেই, এখান থেকে তুমি রিডনে যাবা, দেখো এই জেনন থেকে যাত্রা শুরু কইরা তুমি এই যে এখানে আসলা, সিজিএম আসলা, বেরিয়াম আসলা, এরপরে কিন্তু তুমি এই ম্যাজিক বক্সটা অতিক্রম করলা। ম্যাজিক বক্স অতিক্রম করা মানে 32 যোগ, সোজা কথা। এই দেখো আমি রেডনে এসে গেলাম, তো আমার কিন্তু 32 যোগ হলো। আবার রেডন থেকে তুমি যদি অর্গানাইজেশনে যাইতে চাও, তোমার কিন্তু আবার দেখো এই যে এই দুটো অতিক্রম করে এই ম্যাজিক বক্সটা আবার ওই সময় অতিক্রম করা লাগবে, ফলে এখানেও কিন্তু আমার 32 যোগ হবে। এখন এই জিনিসটা কি ক্লিয়ার, কোন সময় কত যোগ করতে হবে? তাহলে এই দেখো এই যে কপারের ক্ষেত্রে, কপার কত নম্বর পর্যায়ে আছে? চতুর্থ পর্যায়ে আছে। যে চতুর্থ পর্যায় থেকে তুমি যখন পঞ্চম পর্যায়ে আসবা, তোমার কত যোগ হবে? তোমার কিন্তু 18 যোগ হবে।
কিন্তু তুমি পঞ্চম পর্যায় থেকে যখন ষষ্ঠ পর্যায়ে আসবা, তখন কিন্তু দেখো এই এখানে আসার আগে তোমার কিন্তু আগে এই ঘট অতিক্রম করতে হয়েছে। এর ফলে তাহলে কত যোগ হবে বলো তো? 32 যোগ হবে। আবার অরাম এই গোল্ড থেকে তুমি যখন ব্রঞ্জে নেমে আসবা, তোমার কিন্তু এই যে অ্যাক্টিনিয়ামের ঘরটা অতিক্রম করতে হয়েছে, এই ক্ষেত্রে কত যোগ করতে হবে বলো? অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ছন্দটা এমন যে 18, 32, 32, এই 4 থেকে 12 পর্যন্ত সবাই রইল গিয়ে 18, 32, 32, 18, 32, 32। কারণটা কি বুঝতে পারছো? তাহলে তোমরা নিজেরা এখন আমি যে কোনো মৌল দিলে এইভাবে পারমাণবিক সংখ্যা বের করতে পারবে না? একটু একটু প্র্যাকটিস করতে হবে, এছাড়া কিছুই না। আচ্ছা সামনে যাই। আমাদের বই অনুসারে একদম সহজ ভাবে শিখো মৌলের অবস্থান নির্ণয়। কিভাবে? মৌলের অবস্থান নির্ণয় করতে হলে আমার দুইটা জিনিস জানতে হবে, একটা হলো গিয়া পর্যায়, আর একটা হলো গিয়া গ্রুপ। তাইলেই তো আমি বুঝতে পারবো, তাই না? যেমন মনে করো এই যে কি এটার নাম কি, ম্যাঙ্গানিজ। এই ম্যাঙ্গানিজ কত নাম্বার পর্যায়ে অবস্থিত বলো তো? চতুর্থ পর্যায়ে। আর কত নাম্বার গ্রুপে অবস্থিত গোনো? এই যে 7 নাম্বার গ্রুপে, ঠিক আছে? 7 নাম্বার গ্রুপে, চতুর্থ পর্যায়ের 7 নাম্বার গ্রুপে ম্যাঙ্গানিজ অবস্থান করে। তো এইভাবেই কিন্তু আমি একটু মিউট করো সবাই একটু, যে কোনো মৌলের পর্যায় এবং গ্রুপ জানার মাধ্যমে তার অবস্থান নির্ণয় করতে পারি। এখন আমরা ওইটাই শিখতেছি বইয়ের নিয়মে। পর্যায় কিভাবে নির্ণয় করব? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর হলো গিয়ে ওই মৌলের পর্যায় নাম্বার। সাপোজ আমার একটা মৌল নাও পটাশিয়াম। হ্যাঁ, এই পটাশিয়ামের তুমি যখন ইলেকট্রন বিন্যাস করবে, আচ্ছা পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা জানি কত? 19। তার মানে এই পটাশিয়ামে প্রোটন আছে 19টা, ইলেকট্রনও আছে 19টা। তাহলে 19টি ইলেকট্রন কিভাবে মানে বন্টিত হবে? এই যে 1s2 2s2 2p6, তারপর 3s2 3p6, আর লাস্টের যে 19তম ইলেকট্রনটা এটা কিন্তু যাবে 4s উপশক্তি স্তরে, এই জন্য হয়েছে কি 4s1। এখন আমাকে বলা হয়েছে যে এই ইলেকট্রন বিন্যাস কইরা দেখো, এই যে এখানে মোট কয়টা প্রধান শক্তি স্তর পাইছো? এই যে প্রথম শক্তি স্তর, এই যে দ্বিতীয় শক্তি স্তর, এই যে দেখো তৃতীয় শক্তি স্তর, আর এই হলো গিয়ে চতুর্থ শক্তি স্তর। তাহলে তুমি সর্বোচ্চ কত নম্বর শক্তি স্তর পাইছো? চতুর্থ শক্তি স্তর না? ওই সর্বোচ্চ সব থেকে বাইরের যে প্রধান শক্তি স্তরের নাম্বারটা পাবা, ওইটাই হলো গিয়ে তার পর্যায় নাম্বার। বুঝতে পারছি আমরা? আবার তুমি যদি স্ট্রোনশিয়াম নামক একটা যে মৌল আছে, আচ্ছা কুইক কোশ্চেন, এই স্ট্রোনশিয়াম কত নাম্বার গ্রুপে বলো তো? তোমাদের যারা ছন্দ মুখস্থ তারা তো পারার কথা। আমরা হ্যাঁ ওকে 2 বলছে না, আমরা কিন্তু ছন্দ থেকেই বলতে পারি যেটা 2 নাম্বার গ্রুপে, বাট যে ছন্দ জানে না তার কিন্তু অনেক কষ্ট পোহাইতে হবে। হ্যাঁ, কিভাবে সেই ইলেকট্রন বিন্যাস করবে? এদিকে তো আমি শর্টকাট ইলেকট্রন বিন্যাস করছি। এই ইলেকট্রন বিন্যাসের নিয়মটা তোমাদেরকে কোনো একদিন শিখিয়ে দেবো অনেক। বা যদি এক কথায় বলে, এটা হলো গিয়ে স্ট্রোনশিয়ামের আগে যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে, এখন নিষ্ক্রিয় গ্যাস মানে হয়তো বা তোমরা বুঝো না। এই যে পর্যায় সারণীর যে 18 নম্বর গ্রুপটা দেখতেছো না, এই 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস অথবা নোবেল গ্যাস অথবা ইনার্ট গ্যাস। এসব আমরা আগামী ক্লাসে শিখব, বাট জাস্ট বললাম। তো এই নিষ্ক্রিয় যে গ্যাসগুলা, ঠিক আছে, ওই নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা নিষ্ক্রিয় গ্যাসের সাহায্য নিতে পারি। সাপোজ আমি কি ওই সময় স্ট্রোনশিয়ামের ইলেকট্রন বিন্যাস করাছি না, এই স্ট্রোনশিয়াম, দেখো স্ট্রোনশিয়ামের আগের নিষ্ক্রিয় গ্যাস কি? এসে দেখো এই স্ট্রোনশিয়াম, এই রুবিডিয়াম, এর আগে কে দেখো এই বরাবর শেষ হইলো কি এই যে ক্রিপ্টন। তার মানে এই স্ট্রোনশিয়ামের আগের নিষ্ক্রিয় গ্যাস কে? আগের নিষ্ক্রিয় গ্যাস হলো গিয়া ক্রিপ্টন। সো আমি এই কি বলে স্ট্রোনশিয়ামের ইলেকট্রন বিন্যাস যখন করব, তখন আগে আমি ক্রিপ্টনটা লিখবো। ক্রিপ্টনটা লেখার থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো। লেখার পরে কোথায় ইলেকট্রন যাবে বলো তো? এটা কি পঞ্চম পর্যায়ে না? তাহলে এই 5s1 এই গেল 5s2। তো এটা কিন্তু খুব ইজিলি আমরা ইলেকট্রন বিন্যাসটা করে ফেলালাম। স্ট্রোনশিয়াম লিখে জাস্ট লিখলাম ক্রিপ্টন, আর এখানে লিখলাম 5s2। এই ক্রিপ্টন যে তুমি লেখছো না, এইটা দ্বারা বুঝাইতেছে তুমি এখানে ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাসটা লেখছো। এখন ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস যদি তুমি লেখো, তুমি কিন্তু অলরেডি লিখে ফেলাইছো। কি লেখছো দেখো, ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 1s2, তারপরে 2s2 2p6, 3s2 3p6, 4s2 3d10, 4p6। এগুলো সব তুমি লেখছো। তুমি যে ব্র্যাকেট দিয়ে ক্রিপ্টন লেখছো, তার মানে তুমি এগুলো সব লেখছো, এই জন্য আর লেখা লাগে না। তারপরে দেখো 4p6 এর পরে কোথায় গেছে? 5s2। এই বুঝছো সবাই? আমরা চাইলে এইভাবেই
এইভাবে চাইলে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি, বাট না করাটাই বেটার এই তোমাদের লেভেলে, বুঝছো? দেখো এই যে স্ট্রোনশিয়াম, এই স্ট্রোনশিয়ামে যে 5s2 হইলো, তাহলে আমার প্রথম নিয়ম বা গ্রুপ নির্ণয়ের প্রথম নিয়ম হলো গিয়া, দেখো পর্যায় নাম্বার নিয়ে মানে এটা তো বের করা বুঝে গেছো কিভাবে করবো। সাপোজ স্ট্রোনশিয়ামের কি সর্বশেষ শক্তিস্তর কত, 5 নম্বর শক্তিস্তর না, এই জন্য স্ট্রোনশিয়াম কিন্তু পঞ্চম পর্যায়ের মৌল। বুঝতে পারছো তোমরা? আবার এই যে আর্সেনিকের যদি তোমরা ইলেকট্রন বিন্যাস করো, তাহলে দেখবা কি এই যে এরকম, এই আর্গন লিখছি মানে এখানে আমি আর্গনের ফুল ইলেকট্রন বিন্যাসটা লিখছি, ঠিক আছে? তারপর কি 4s2 3d10 4p3। তাহলে এখন বলো তো এই আর্সেনিক কত নাম্বার পর্যায়ের মৌল? আমি পর্যায় জানতে চাইছি, গ্রুপ না। পর্যায় তো চোখের সামনে তোমার ভাসতে আছে, বলো কত নাম্বার পর্যায়? আর্সেনিক হলো চতুর্থ পর্যায়ের মৌল, কারণ এখানে সর্ববহিস্থ শক্তিস্তর কত, এই যে 4 নম্বর শক্তিস্তর না, দেখো 4, 5 তো নাই এখানে, সর্বোচ্চ আছে 4, একটু মিউট করো। অর্থাৎ আর্সেনিক হলো গিয়া চতুর্থ পর্যায়ের মৌল। আবার এখানে লিখছে কি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় এর সর্বোচ্চ প্রধান শক্তিস্তরের মান হইল 3, অর্থাৎ অ্যালুমিনিয়াম হলো গিয়া তৃতীয় পর্যায়ের মৌল। এভাবে তোমরা নিজেরা 4-5টা বের করবা, ঠিক আছে? এখন যেটা একটু কষ্টকর বা অনেকে বোঝে না, সেটা হলো গ্রুপ নির্ণয়। পর্যায় নির্ণয় পাগলেও পারে, এত ইজি, বাট গ্রুপ নির্ণয়টা অ্যাকচুয়ালি সব থেকে ইজি। দেখো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে, তবে ওই এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপ নাম্বার। একটা উদাহরণ দিয়ে দেখাই। এখানে যে উদাহরণটা দেয়া, যে পটাশিয়াম আর স্ট্রোনশিয়াম, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কিন্তু দেখা গেছে যে বাইরের যে প্রধান শক্তি স্তরটা আছে, যে এই যে চতুর্থ প্রধান শক্তি স্তর বা চতুর্থ শক্তি স্তর আর কি, এই চতুর্থ শক্তি স্তরে বলছে কি, এখানে কিন্তু একটা কথা লাগছে কি, যদি শুধু এস অরবিটাল মানে কি, অন্য কোনো অরবিটাল না, বাইরের প্রধান শক্তি স্তরে শুধু এস অরবিটাল থাকে। দেখো পি, ডি, এফ এই অরবিটাল গুলোও থাকতে পারে, কিন্তু মানে ভিতরের যে দেখো বলছে কি বাইরের প্রধান শক্তি স্তরে। বাট এই ক্ষেত্রে দেখো তুমি, এই যে 2 নম্বর শক্তি স্তরে কিন্তু পি উপশক্তি স্তর আছে, 3 নম্বর শক্তি স্তরে কিন্তু ডি আছে, থাকতে পারে। কিন্তু আমার কথা সেইটা না, আমার কথা হলো গিয়া এস অরবিটাল তো থাকবে, শুধুমাত্র এস অরবিটাল থাকবে, কিন্তু কোথায়? বাইরের প্রধান শক্তি স্তরে। অর্থাৎ ভিতরের প্রধান শক্তি স্তরগুলোতে এফ থাকুক, ডি থাকুক, পি থাকুক, ওটা ম্যাটার না। আমি জাস্ট দেখবো আমার বাইরের প্রধান শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটাল আছে কিনা। যখন শুধুমাত্র এস অরবিটাল থাকে, তখন ওই এস অরবিটালে যতগুলো ইলেকট্রন, ওই সংখ্যাটাই হলো গিয়ে ওই মৌলের গ্রুপ নাম্বার। এখন আমি কিন্তু জানি এস অরবিটালে সর্বোচ্চ মানে কয়টা ইলেকট্রন থাকতে পারে বলো? এসে কিন্তু আমরা জানি 2টা থাকতে পারে, ঠিক আছে? এই জন্য এই যে নিয়মটা আছে না, এই নিয়মটা শুধুমাত্র এস ব্লক মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। বাট আমি একটু আগে বলে ফেলাইলাম জিনিসটা, কিন্তু কারণ কি এস ব্লক, পি ব্লক, এই ব্লক মৌল দ্বারা কি বোঝায় তোমরা এখনো সেটাই জানো না, আস্তে আস্তে জানবা। দেখো এই যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, আবার স্ট্রোনশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, দুই ক্ষেত্রে কিন্তু আমার সব থেকে বাইরের যে শক্তি স্তরটা আছে, যেমন এই ক্ষেত্রে হলো চতুর্থ শক্তি স্তর, আবার স্ট্রোনশিয়ামের ক্ষেত্রে পঞ্চম শক্তি স্তর। এই শক্তি স্তর গুলোতে শুধুমাত্র কিন্তু এস অরবিটালটা আছে। দেখো 4s, আমার কিন্তু 4p নাই, 4d নাই, 4f নাই, মানে ইলেকট্রন বিন্যাসের মধ্যে আর কি। আর এখানে কিন্তু শুধুমাত্র 5s, কোনো 5p 5d 5f নাই, ঠিক আছে? তো যেহেতু শুধুমাত্র এস অরবিটাল আছে, তাই আমরা এই নিয়ম একটা ফলো করব। অর্থাৎ আমি দেখবো এস উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে। যেমন এই ক্ষেত্রে আমার ইলেকট্রন আছে একটা, অর্থাৎ এই পটাশিয়াম কত নাম্বার গ্রুপের মৌল? 1 নাম্বার গ্রুপের মৌল। আবার যে স্ট্রোনশিয়ামের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় এর সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর, অর্থাৎ পঞ্চম শক্তি স্তরের শুধুমাত্র এস উপশক্তি স্তর আছে। তাই এর জন্য স্ট্রোনশিয়ামের আমার যে গ্রুপ নাম্বার, এটা কত হবে? 2 না, কারণ এস উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, বুঝছো? এই ইলেকট্রন বিন্যাস ছাড়া শর্ট যে টেকনিকটা আছে ওইটা আমি তোমাদেরকে শিখাই দেবো মানে। এখন দেখো নিয়ম দুই কি বলছে, যে বাইরের প্রধান শক্তি স্তরে এখানে কিন্তু শুধু এস অরবিটাল ছিল, বাট এখানে বলছে কি শুধু এস এবং পি অরবিটাল থাকে বাইরের প্রধান শক্তি স্তরে। তাইলে কি করতে হবে, ওই এস ও পি অরবিটালের মোট যে ইলেকট্রন সংখ্যা হবে, ওই ইলেকট্রন সংখ্যার সাথে তুমি যদি 10 যোগ করো, তাইলে গ্রুপ নাম্বার পাবা, ঠিক আছে? সাপোজ এখানে দাও বোরনের ইলেকট্রন বিন্যাস করলে কি হয়, 1s2 2s2 তারপরে 2p1,
তাহলে এই বোরনের, আচ্ছা বলো তো বোরন কত পর্যায়ের মৌল? ইলেকট্রন বিন্যাস দেখা বলো, মুখস্থ না, ইলেকট্রন বিন্যাসটা দেখা বলো, বোরনের পর্যায় নাম্বার কত? এই কি বললা তুমি এটা? বোরন, বোরনের সর্বোচ্চ শক্তিস্তর কত নাম্বার? 2 নম্বর শক্তিস্তর না? দ্বিতীয় শক্তিস্তর। তাইলে বোরন কিন্তু দ্বিতীয় পর্যায়ের মৌল। আবার যেহেতু এই সর্বোচ্চ বা সর্ববহিস্থ প্রধান শক্তিস্তরে শুধুমাত্র এস এবং পি অরবিটাল আছে, এক্ষেত্রে আমার গ্রুপ নাম্বার কিভাবে বের করব? আমি এস এবং পি অরবিটালে মোট কতগুলো ইলেকট্রন আছে, অর্থাৎ দেখো এখানে আছে এস এ আছে 2টা আর পি তে আছে 1টা, তাই এস আর পি ইলেকট্রন সংখ্যা যোগ করলে আমার হয় 2 আর 1 3। এই 3 কিন্তু গ্রুপ নাম্বার হবে না, এই 3-এর সঙ্গে আমার আবার এই নিয়মে আছে যে 10 যোগ করতে হবে, তাই 3-এর সঙ্গে 10 যোগ করলে আমরা পাই 13। অর্থাৎ এই বোরন কত নাম্বার গ্রুপের মৌল? এ, কি বললা এটা? বোরন হলো গিয়ে 13 নম্বর গ্রুপের মৌল। 10 যোগ করবা না উৎসব? ঠিক আছে, এই যে আর্সেনিকের কথা একটু চিন্তা করো, আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে এরকম হয় যে 4s2 3d10 4p3। এক্ষেত্রেও কিন্তু তোমরা আবার এই ডি দেখে কনফিউজড হয়ে যাও না, আমি কিন্তু বলছি যে বাইরের প্রধান শক্তি স্তর এস আর পি থাকতে হবে। এখানে বাইরের প্রধান শক্তি স্তর হলো গিয়ে 4 নাম্বার শক্তি স্তরটা, 3 নাম্বার কিন্তু না। তাহলে 3-এর মধ্যে ডি থাকুক যা ইচ্ছে থাকুক ওটা আমার ম্যাটার না, আমি দেখবো বাইরের মানে এই যে 4 নাম্বার শক্তি স্তরে আমার কি কি উপশক্তি স্তর আছে। আছে কি? এস আছে, আছে পি। আর আমরা জানি যে যদি শুধুমাত্র এস এবং পি উপশক্তি স্তর থাকে তাহলে এই ক্ষেত্রে আমি গ্রুপ কিভাবে বের করব? আমি এস এর ইলেকট্রন সংখ্যা যেমন এখানে 2 আর পি এর যে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ 3, এই 2 আর 3 কত কি করব? যোগ করবা, যোগ করলে পাবো 5। এই 5-এ কিন্তু গ্রুপ নাম্বার হবে না, 5-এর সঙ্গে আরো 10 যোগ করতে হবে, 5 আর 10 মোট কত? 15। অর্থাৎ আর্সেনিক কিন্তু 15 নাম্বার গ্রুপের মৌল। এই 10 কেন যোগ করতে হয় জানো? কারণ এই যে 3d10, এই জন্যই মূলত আমার যোগটা করতে হয়। আমরা কিন্তু এখানে এসে দেখছি, এটা ব্যাখ্যা অলরেডি আমি দিয়ে দিচ্ছি, কারণ এই যেহেতু এখানে এই যে 10টা করে মৌল অ্যাড হয় না, এই জন্য কিন্তু আমার গ্রুপ নাম্বারে কি বলে 10 যোগ করতে হয়। বুঝছো? তারপরে দেখো আরেকটা এক্সাম্পল, নিয়ম 3-এর আন্ডারে, আর এইটা হলে কি পাশে লেখছি কি পি ব্লক। পি ব্লক কেন লেখছি বুঝতে পারবে একটু পরে। নিয়ম 3-এ কি বলছি? যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে, সব থেকে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, তবে এস অরবিটাল ও ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলেই গ্রুপ নাম্বার পাওয়া যায়। এই নিয়মটা মূলত ডি ব্লক মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। আমি যদি শর্টকাটে একটু দেখাই তোমারে, এই যে পর্যায় সারণীটা দেখতে পাইতেছো না, এই পর্যায় সারণীর মধ্যে এই যে প্রথম গ্রুপ আর দ্বিতীয় গ্রুপ, এই প্রথম 2টা গ্রুপে মোট কয়টা মৌল আছে? 7 আর 6 13টা, প্লাস এই হিলিয়াম, তাহলে মোট কয়টা হইলো? 14টা। এই 14টা মৌল মিললে হইলো গিয়ে আমার এস ব্লক মৌল। আবার এই যে এইখানে 13 নাম্বার থেকে শুরু করে 18 নাম্বার গ্রুপ পর্যন্ত মোট যতগুলো মৌল আছে, মোট আছে 37টা মৌল, কিন্তু এই হিলিয়াম বাদে। ঠিক আছে, তাহলে কি মোট 6 ছক 36টা মৌল আছে এখানে। এই 36টা মৌলকে আমরা বলি পি ব্লক মৌল। ঠিক আছে, এরা সবাই হলো গিয়ে পি ব্লক মৌল। আর এইখানে দেখো এই যে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, এদের কি বলি আমরা? এরা সবাই ডি ব্লক মৌল। ঠিক আছে, মোর স্পেসিফিক্যালি বললে এরা হলো গিয়ে 3D ব্লক মৌল, এরা হলো গিয়ে 4D ব্লক মৌল, কারণ যেহেতু 4D আছে এখানে। এরা হলো গিয়ে 5D ব্লক মৌল আর এটা হলো গিয়ে 6D ব্লক মৌল। এখন এই যে 2টা বক্স দেখতেছো না, এই 2টা বক্স তো এখানে একটু বিস্তারিত দেখানো হইতেছে, এই যে ল্যান্থানাইড, এই অ্যাক্টিনাইড। এই ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডের মধ্যে আবার স্পেশাল মৌল আছে, এদের নাম হলো গিয়া এফ ব্লক মৌল। বুঝছো? এই যে ল্যান্থানাম দেখতেছো না, এই ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর নিচে এখানে আছে থোরিয়াম, এই 3টা মৌল বাদে এই মানে এলে মানে লার্নার সার্ক না, এলে মানে কি ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, এই 3টা বাদে যত তুমি এখানে মোট মৌল কয়টা? 30টা না? 15 দুগুণে 30, এই 30 থেকে এই 3টা বিয়োগ করে দাও, বাকি থাকে কয়টা? 27টা। এই বাকি 27টা মৌল হইলো গিয়া আমার কি এফ ব্লক মৌল। বুঝছো? এখন তোমরা অনেকে আন্দাজ করতে পারতেছো যে এসপিডিএফ, এটা তো আমরা 3য় অধ্যায়তে পড়ে আসছি, তাইলে অর্থাৎ এর সঙ্গে হয়তো বা ইলেকট্রন বিন্যাসের কোনো একটা সম্পর্ক আছে, অলরেডি হয়তো বা বুঝাও গেছো। দেখো নিয়ম 3-এ যেহেতু বলছি যে প্রধান শক্তি স্তরে কি শুধুমাত্র আমার এস অরবিটাল থাকে, আর অবশ্যই আগের প্রধান শক্তি স্তরে কিন্তু ডি অরবিটাল থাকতে হবে।
এই নিয়ম একের সঙ্গে নিয়ম তিনের পার্থক্যই এই জায়গায়। নিয়ম একে বলছে বাইরের শুধুমাত্র এস অরবিটাল থাকে, এখানে কিন্তু ডি উপশক্তি স্তর সম্পর্কে কিছু বলে নাই যে আগের প্রধান শক্তি স্তরে ডি উপশক্তি স্তর থাকতে হবে, কিন্তু নিয়ম 3 স্পেসিফিক্যালি বলছে যে বাইরের প্রধান শক্তি স্তরে শুধুমাত্র বা যদি এস অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তি স্তরে ডি অরবিটাল থাকে, তাইলে কি করব, তাহলে আমরা এস অরবিটাল এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলেই গ্রুপ নাম্বার পাবো। সাপোজ আমি, আচ্ছা দেখো তো, আয়রন, যার পারমাণবিক সংখ্যা হলো 26, অর্থাৎ আয়রনে ইলেকট্রন আছে 26টা। তো এর যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি তাহলে কেমন হয় দেখো, একটু এই ছবিটা দিয়ে দেখো আয়রন কোথায়, এই যে আমাদের আয়রন বাবা। তো আয়রন ইলেকট্রন বিন্যাস আমরা কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তারপর বাকি যে 6টি ইলেকট্রন আছে এরা কোথায় যাবে, 3d তে। এই যে তাহলে 3d6 3d6 ইলেকট্রন বিন্যাস করলাম না। ইলেকট্রন বিন্যাস কইরা দেখো 4s2, এখানে মোট 2টি ইলেকট্রন গেল, 1 নাম্বার 2 নাম্বার, আর 3d6 আরো আছে, এই দেখো 3 4 5 6 7 8। তো এই জন্য আয়রন কত নাম্বার গ্রুপে, 8 নাম্বার না, 8 নাম্বার। আবার মনে করো সিলিকন, কত নাম্বার গ্রুপে, তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবা কি 1s2 2s2 2p6 3s2 3p2। তাহলে এর সর্বশেষ বা সর্ববহিষ্ঠ শক্তি স্তর লাগে তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে কয়টা, এই দুইটা এই দুইটা, মোট কয়টা, 4টা। আর আমরা জানি তৃতীয় শক্তি স্তরে যদি শুধুমাত্র এস এবং পি উপশক্তি স্তর থাকে তাহলে এদের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে নিতে হয়। কেন যোগ করছি ওই ব্যাখ্যাও দিয়ে দিছি। আচ্ছা, এই টপিকটা নিয়ে আমি অনেকক্ষণ বকবক করছি কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা কি পরীক্ষা হলে পারবা? এই মৌল আইডেন্টিফিকেশন কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, মানে ইনফিনিট স্টার এদিকে এই টপিকটায় পারাই লাগবে। আর আমি তোমাদের মাস্ট পড়তে বলছি এই 6 নাম্বার গ্রুপ আর 11 নাম্বার গ্রুপের নামগুলো মুখস্থ করতে, প্লাস 12 নাম্বারও। কেন বলছি 6 আর 11, কারণ এই 6 আর 11 নাম্বার গ্রুপের মৌলগুলো কিন্তু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়, যেটার ব্যাখ্যা গত অধ্যায়ে দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে এই যে নিয়ম 3টা মূলত শুধুমাত্র ডি ব্লক মৌলের ক্ষেত্রে প্রযোজ্য, মানে এই সময় আমরা ব্যবহার করি যদি এই মৌলগুলোর মধ্যে কোনো একটা মৌল হয় তখন আমরা ওইটা ব্যবহার করি। আবার প্রথম নিয়মটা যে শুধুমাত্র এস অরবিটালের ইলেকট্রন থাকে, ওটা হলো গিয়ে মূলত এই জাস্ট এই 14টা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, আবার ওই যে বললো না এস আর পি অরবিটালে ইলেকট্রন থাকে তাহলে 10 যোগ করব, এই নিয়মটা হলো গিয়ে পি ব্লক অর্থাৎ এই মৌলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা তাহলে ভাইয়া বলো তো, এফ ব্লক মৌলের ক্ষেত্রে কোনো নিয়ম নাই কেন, মানে এফ ব্লক মৌল কত নাম্বার পর্যায়ে অবস্থিত অথবা কত নাম্বার গ্রুপে অবস্থিত, এটা নিয়ে কোনো নিয়ম নাই না কেন? কারণ হলো গিয়ে এফ ব্লক মৌলের তো কোনো নিয়ম লাগে না, এফ ব্লক মৌল আছে এইখানে আর এইখানে, তো এরা সবাই কত নাম্বার গ্রুপে অবস্থিত দেখো, কত নাম্বার গ্রুপ এটা, 3 নাম্বার গ্রুপে অবস্থিত। আর যদি ল্যান্থানাইট বলি, তো ল্যান্থানাইট কত নাম্বার পর্যায়ে, 6 নাম্বার পর্যায়ে। আর অ্যাক্টিনাইট সারি কত নাম্বার পর্যায়ে, 7 নাম্বার পর্যায়ে। বুঝছো, এই জন্য এদের কোনো কি বলে নাই আর কি। আচ্ছা সামনে যাই, অনেক পেঁচাল পড়লাম। দেখো মোলিবডেনামের ইলেকট্রন বিন্যাস করাইছি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10, তারপর আসছে কি 4p6 5s1 4d5। এই যেখানে যে 5s1 হয়েছে এখানে যে 5s2 হয় নাই, কেন হয় নাই? কারণ এটা এটা পারতে হইলেও কিন্তু তোমার কি করতে হবে, এই যে মানে যদি তাড়াতাড়ি পারতে চাও তাহলে অবশ্যই এই যে 6 নাম্বার গ্রুপের মৌলগুলো মুখস্থ জানতে হবে যে এই মোলিবডেনামের উপরে কি আছে। মোলিবডেনামের উপরে হইলো গিয়ে আমার ক্রোমিয়াম, বুঝছো, ক্রোমিয়ামের তারপর নিচে হলো গিয়ে মোলিবডেনাম আর তার নিচে হলো গিয়ে আমার উলফ্রেম। ঠিক আছে, সিআর মৌ, আমি এভাবে মনে রাখতে বলছিলাম তোমাদের সম্ভবত। আচ্ছা তাহলে পরবর্তী পৃষ্ঠায় যাই, এখানে ওই যা লিখছি আমরা একটা কাজ করবো, একটা সিম্পল জিনিস আমরা অবশ্যই মুখস্থ করবো, সেটা হলো গিয়া 1 নাম্বার গ্রুপের এবং পারলে 2 নাম্বার গ্রুপের পারমাণবিক সংখ্যাগুলো। আচ্ছা 1 নাম্বার পারলে 2 নাম্বারগুলো অটোমেটিক তুমি পারবা, জাস্ট এইটা মুখস্থ করার ট্রাই করবে। 1 নাম্বার প্লাস 18 নাম্বার, 1 আর 18 যদি তুমি মুখস্থ করো তাহলে 2 আর 17 তোমার অটোমেটিক আর কি খুব তাড়াতাড়ি বের করতে পারবা। ঠিক আছে, এটা মুখস্থ করো, যদিও বের করা যায় তাও আমি তোমাদেরকে মুখস্থ করতে বলবো তাড়াতাড়ি পারার জন্য। যেমন 1 3, দেখো লিথিয়ামের 3, সোডিয়ামের 11, এটা তোমাদের মুখস্থ, পটাশিয়ামের 19, এটাও তোমাদের মুখস্থ। তাহলে তোমাদের জাস্ট এই নিচের 3টা মুখস্থ করতে হবে, এটা হলো 37 55 87। দেখো 37 সঙ্গে 18 যোগ করলে 55, 55 সঙ্গে 32 যোগ করলে
87। তা মনে থাকবে 37, 55, 87? তাইলে এটা যদি 55 হয়, তার মানে যার 54, যার পারমাণবিক সংখ্যা 54, সে কোথায়? সে কিন্তু এর আগের যে পর্যায়টা আছে এই পর্যায়ের একেবারে শেষ স্টেশন, মানে এই যে দেখো 54। তাহলে এই হলো কি আমার 37 থেকে 54। তো যে 37, 55, 87 এই নাম্বারগুলো মুখস্থ করছে সে কিন্তু জানে যে এটা শুরু হইবে 37 থেকে। এই পঞ্চম পর্যায়ের মৌলগুলো 37 থেকে শুরু হয়ে কোন পর্যন্ত যাবে? যেহেতু এটা 55, মানে ওটা যাবে 54 পর্যন্ত। আবার এটা 55 থেকে কোন পর্যন্ত যাবে? যেহেতু নিচে আছে 87, অর্থাৎ 55 থেকে যাবে 86 পর্যন্ত। আর এটা 87 থেকে শুরু কইরা একদম সর্বশেষ মৌল অর্থাৎ 118 নম্বর পর্যন্ত যাবে। বুঝতে পারছো? তাহলে তোমার কাজ হলো গিয়া 1 নাম্বার আর 18, পারলে 18 নাম্বারটাও মুখস্থ করা, যদিও 1 নাম্বার করলেই হয়। দেখো যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, 1, 3, 11, 19, 37, 55, 87 এগুলো পারলে এগুলোও পারবা। ঠিক আছে, এখন আমরা ইজিলি ইলেকট্রন বিন্যাস না কইরা কিভাবে মৌলের অবস্থান নির্ণয় করব? ইলেকট্রন বিন্যাস করলে তো আমরা সবাই এমনিই পারি, কিন্তু এত সময় হয়তো বা থাকবে না সব সময়। হ্যাঁ, এমসিকিউতে স্পেশালি আমাদের একটু তাড়াহুড়া করেই করতে হবে সলভ। কিভাবে করতে পারি? এই সময় আমরা সাপোজ একটা মৌল আমাদের দিয়ে দিল যার পারমাণবিক সংখ্যা হলো গিয়া 53। এখন এরকম যদি হঠাৎ করে আমারও জিজ্ঞেস করে যে ভাই 53 পারমাণবিক সংখ্যা আছে কার, আমি কিন্তু হা কইরে তাকাই থাকবো তার দিকে। ঠিক আছে, কি করব? কথা বলতে বলতে চ্যাট জিপিটিতে বাইর করবো, তারপর দেখবো এটা কোন মৌল। এছাড়া কোনো উপায় নেই আমার কাছে। ঠিক আছে, কারণ ইলেকট্রন বিন্যাস করতে একটু সময় লাগে। এটা যদি একটু তাড়াতাড়ি করতে চাও, তাড়াতাড়ি কি একটু কম সময় করতে চাও, তাহলে স্পেশালি যদি পর্যায় বের করতে বলে তাহলে কিন্তু খুব ইজিলি বের করতে পারো। কিভাবে? আমরা যে মুখস্থ করছি না 37, 55, 87, তাহলে পঞ্চম পর্যায়ের পঞ্চম, দেখো আমি পর্যায় ওয়াইজ সাজাইছি। প্রথম পর্যায়ের কোন কোন মৌল আছে 1 নাম্বার থেকে 2 নাম্বার, মানে পারমাণবিক সংখ্যা 1 থেকে 2। সেইভাবেই পঞ্চম পর্যায়ে কোন কোন মৌল স্থান পাইছে দেখো, 37 থেকে 54 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলা পঞ্চম পর্যায়ে, 55 থেকে 86 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলা ষষ্ঠ পর্যায়ে অবস্থান করে, এবং পারমাণবিক সংখ্যা 87 থেকে 118 পর্যন্ত মৌলগুলা সপ্তম পর্যায়ে অবস্থান করে। এগুলো মনে রাখতে পারবা? তাহলে আমি সামনে যাব। তাহলে এখন আমি যদি তোমারে বলি যে একটা মৌল যার পারমাণবিক সংখ্যা 53, এই 53 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি কত নম্বর পর্যায়ে অবস্থান করে? দেখো তো কোন রেঞ্জের মধ্যে আছে 53? এই যে এটা না 37 থেকে 54 মধ্যে, তো তার মানে এই যে 5 নাম্বার বা ফিফথ যে পিরিয়ড বা পঞ্চম পর্যায়ে আমার এই মৌলটা অবস্থান করে। খুব ইজিলি কিন্তু আমি যদি এটা মুখস্থ থাকে তাহলে আমরা বের করতে পারি। এখন কত নম্বর গ্রুপে? আমি কিন্তু অলরেডি বুঝি যে এটা তো 37 থেকে 54 পর্যন্ত আছে, এটা হলো 53। এটা তাহলে এটা হলো 18 নম্বর গ্রুপ, তাহলে 18-র আগে কি? এটা কিন্তু 17 নম্বর গ্রুপের মৌল। বাট এত তাড়াতাড়ি ক্যালকুলেট করতে না পারলেও কোনো ভয় নাই, আমরা কিভাবে করতে পারি আস্তে ধীরে সুস্থে। যেহেতু এটা পঞ্চম পর্যায়ের মৌল, তুমি যদি এইটা থেকে 18 বিয়োগ করে দাও তাহলে তুমি এই গ্রুপের ঠিক উপরের মৌলটা পাবা। সাপোজ আমার মূলত চাইছে যে এইটা, আমি তো জানি না এই 53। ঠিক আছে, আমি 53 মনে করো আমি চিনি না, এটা যে আয়োডিন আমি চিনি না। এখন এই আয়োডিনের মানে এই যে গ্রুপটা আছে 17 নম্বর গ্রুপ, এটা যে 17 নম্বর গ্রুপ আমি তাও জানি না। বাট আমি একটা জিনিস জানি যে এই মৌলটা পঞ্চম পর্যায়ে অবস্থান করতেছে। তাহলে পঞ্চম পর্যায়ে অবস্থিত একটা মৌল থেকে তুমি যদি 18 বিয়োগ করো তার পারমাণবিক সংখ্যা থেকে, তাইলে কিন্তু আমি সেম গ্রুপের এই মৌলটা ঠিক উপরের যে মৌলটা আছে ওইটা পাইয়ে যাব, তার পূর্ববর্তী পর্যায়ের মৌল। ঠিক আছে, তো তুমি 53 থেকে 18 যদি বিয়োগ করো তোমার কত হবে? তোমার হবে 35। বুঝছো? আবার তাহলে তুমি এখন কি পাইলা? তুমি পাইয়া গেলা চতুর্থ পর্যায়ের মৌলটা। তো চতুর্থ পর্যায় থেকে তুমি তৃতীয় পর্যায়ে কিভাবে যাবা? তুমি আবার 18 বিয়োগ করবা, 18 বিয়োগ করলে কিন্তু তুমি তৃতীয় পর্যায়ে যাইতে পারবা। তো এখন তৃতীয় পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে কিভাবে যাবে? এখানে তুমি আবার 18 বিয়োগ করতে যাইও না, তোমার 8 বিয়োগ করতে হবে। ঠিক আছে, এখন কত? এই যে যেমন আমি যখন উপর থেকে নিচে আসতেছিলাম আমি কিন্তু এগুলো যোগ করতেছিলাম, 8, 8, 18, 18, 32, 32। বা এই ক্ষেত্রে কি, এই যে 8, 18, 18, 32, 32। তুমি যখন নিচ থেকে উপরে যাবা তুমি কি ওই সময় যোগ করবা নাকি বিয়োগ করবা? ওই সময় কিন্তু তুমি বিয়োগ করতেছো, মানে যে 53 পাইছো, 53 থেকে তুমি 18 বিয়োগ করে পাইলা 35। তুমি এখনো জানো না যে এটা আবার কি। তাহলে একটা কাজ করো, 35 যেহেতু করতে চতুর্থ পর্যায়ের, তাহলে এখান থেকে আরো 18 বিয়োগ করবা।
18 আরো 18 যদি বিয়োগ করো কত হয়, 17 হয়। এখন কিন্তু আমরা বুঝে গেছি যে, কারণ আমরা মোটামুটি এটা সবার মুখস্থ যে 17 কার পারমাণবিক সংখ্যা, বা 17টা প্রোটন আছে কার, সে কিন্তু আমাদের ক্লোরিন ভাইয়া। ঠিক আছে, তো এইভাবেই বুঝে গেছে। আর ক্লোরিন কত নাম্বার গ্রুপের সদস্য? 17 নাম্বার গ্রুপের এই কি বলে আল্লাহ, এই ক্লোরিন কত নাম্বার গ্রুপের সদস্য? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তোমরা তো বন্ধে একটু পড়াশোনা করো নাই। ক্লোরিন কিন্তু 17 নাম্বার গ্রুপেরই সদস্য। ঠিক আছে, দেখো তাহলে এইগুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। তুমি তোমাদের কাজে হলো আজকে নিজেরই নিজে মনে করো 15-20 এরকম এইচডব্লিউ দেবা। হ্যাঁ, ওগুলো সলভ করার ট্রাই করবা, দেন মিলাবা, তারপর এইচডব্লিউটা আমার কাছে জমা দেবা। দেখো তোমার মনে করো একটা আমি মৌল দিলাম, এই মৌলের পারমাণবিক সংখ্যা লেগে 82। তুমি প্রথমেই চেক করবে এটা আবার ল্যান্থানাইড বা অ্যাক্টিনাইডের মৌল না তো, তাহলে কিন্তু কিছু করাই লাগে না। দেখো ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডের মৌল কারা কারা? যাদের পারমাণবিক সংখ্যাটা 57 থেকে 71 অথবা 89 থেকে 103 এর মধ্যে। দেখো এই 82 কি তার মধ্যে একটা শর্ত মেনটেন করছে? এটা কি 57 থেকে 71 এর মধ্যে? না। এটা কি 89 থেকে 103 এর মধ্যে? না। তাহলে এটা কি ল্যান্থানাইডও না অ্যাক্টিনাইডও না, এটা একটা নর্মাল মৌল। হ্যাঁ, তো এটা কত নাম্বার পর্যায়ে অবস্থিত? এটা কিন্তু ইজিলি আমরা বের করতে পারি। কিভাবে? কারণ এই যে আমি ম্যাজিক নাম্বার আমার মুখস্থ 37, 55, 87। তাহলে এই যে 82 না পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা, এটা কি এই লাইনের মধ্যে নাকি এই লাইনে, মানে পঞ্চম পর্যায়ে, ষষ্ঠ পর্যায়ে নাকি সপ্তম পর্যায়ে? একটু বলো তো কত নাম্বার পর্যায়ে হবে? কত উৎসব আবার বলো তো কত নাম্বার পর্যায়ে? পঞ্চম পর্যায়ে কিভাবে হয় ভাইয়া? পঞ্চম পর্যায়ে তো 37 থেকে 54। দেখো তুমি রেঞ্জটা, 37 থেকে 54 হলো গিয়ে পঞ্চম পর্যায়, ষষ্ঠ পর্যায় হলো গিয়ে 55 থেকে 86। তাহলে এখন বলো এই যে 82 কোন রেঞ্জের মধ্যে পড়ছে? এই রেঞ্জ, এইটা নাকি এইটা? কত নাম্বার পর্যায়? 6 নাম্বার পর্যায়ে। ঠিক আছে, এগুলা মিস্টেক করা যাবে না, এই জন্য বলছি যে এইটাও মুখস্থ করতে, তাইলে আর মিস্টেকটা হওয়ার চান্স নাই। 37, 54, 55, 86, 87, 118, যদিও লাগে না, যাই হোক। দেখো তাইলে যেহেতু এটা ষষ্ঠ পর্যায়ে অবস্থান করে, তাহলে ষষ্ঠ পর্যায়ে, তাহলে ষষ্ঠ পর্যায় থেকে তুমি পঞ্চম পর্যায়ে কিভাবে যাবা? তোমার কিন্তু 32 বিয়োগ করতে হবে, তাই না? হ্যালো, তুমি কি ষষ্ঠ পর্যায় থেকে তুমি যখন পঞ্চম পর্যায়ে যাবা, তোমার 32 বিয়োগ করতে হবে। 32 বিয়োগ করে তুমি পাইয়ে গেলা 50। এখন 50 থেকে আবার কত বিয়োগ করতে হবে? মানে এখন দেখো আমি এটা লিখে ফেলাই তাহলে ইজি হবে। এই 82 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এটা ছিল ষষ্ঠ পর্যায়ে। হ্যাঁ, তো ষষ্ঠ পর্যায় থেকে তুমি এর সোজাসুজি এই গ্রুপেরই সোজাসুজি উপরের যে মৌলটা আছে, মানে পঞ্চম পর্যায়ে যে মৌল, তার পারমাণবিক সংখ্যা কিভাবে পাবা? 32 বিয়োগ করে পাবা। 32 বিয়োগ করে তুমি যে 50 পাইলে, এটা হলো গিয়া পঞ্চম পর্যায়ের মৌলটা এই সেম গ্রুপে। আবার এখন পঞ্চম পর্যায় থেকে তুমি চতুর্থ পর্যায়ে কিভাবে উঠবা বলো তো? তোমার কিন্তু 18 বিয়োগ করতে হবে, তাহলে 18 বিয়োগ করলাম, 18 বিয়োগ করলে আমার হলো 32। এই 32 পারমাণবিক সংখ্যা কার? এই সেম গ্রুপেরই চতুর্থ পর্যায়ের মৌলটার। ঠিক আছে, আবার এখন চতুর্থ পর্যায় থেকে তুমি তৃতীয় পর্যায়ে কিভাবে যাবা? তোমার কিন্তু আবার 18 বিয়োগ করতে হয়েছে। ঠিক আছে, 18 বিয়োগ করে তুমি 14 পাইছো, এই অবশেষে পাইলা তুমি তৃতীয় পর্যায়ের মৌল। এখন তৃতীয় পর্যায়ে মানে যে 14 কার? হ্যালো বলো। মানে তৃতীয় পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে যাওয়া যাবে কিনা? অবশ্যই যাওয়া যাবে, তুমি আমারে বলো তৃতীয় পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে যাওয়ার সময় কত বিয়োগ করবা তুমি? তুমি কিন্তু 8 বিয়োগ করবা। তা 8 বিয়োগ করলে কত হয়? 6 হয় না? 6 হয়। এখন কিন্তু আমি শোনো, তোমার এই দ্বিতীয় পর্যায় পর্যন্ত আসা লাগবে না। দ্বিতীয় পর্যায়ে আসলে একটা মিস্টেক তোমরা করবা। কি মিস্টেক করবা জানো? তুমি 8 বিয়োগ করে যখন 6 পাবা, তখন চিন্তা করবে এটা মনে হয় 6 নাম্বার গ্রুপের মৌল। এই জন্য আমি সবসময় বলি তুমি জাস্ট তৃতীয় পর্যায় পর্যন্ত আসবা, তাইলেই হবে, দ্বিতীয় পর্যায়ে আসা লাগবে না। এখানে যে 6 পাইছি, 6 দিয়ে বুঝাই কি? 6 দিয়ে বুঝাই যে 6 পারমাণবিক সংখ্যা কার আছে। 6 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হলো গিয়ে কার্বন। তাহলে কার্বন কত নম্বর গ্রুপে অবস্থিত? তোমার কি এটা মুখস্থ? আমার মুখস্থ। কার্বন কত নম্বর গ্রুপে? 14 নম্বর গ্রুপে। বাট এটা তো সবাই পারবে না, এই জন্য আমি এই দ্বিতীয় পর্যায় পর্যন্ত যাই না, আমি জাস্ট দেখবো যে তৃতীয় পর্যায়। ঠিক আছে, তাইলেই হবে। তৃতীয় পর্যায়ের মৌলটা হলো গিয়ে কত? 14। আর 14 কার এটা? মানে 14 নম্বর গ্রুপ, সোজা কথা, বুঝতেছো?
হ্যাঁ, তৃতীয় পর্যায়ে আমি তো ভাইয়া তোমাদের যখন পড়াইছি তোমার মনে আছে কিনা জানি না, আমি কিন্তু এই 36 পর্যন্ত একদম মুখস্থ করতে বলছি। এখন আমার কথা যদি কেউ শুই না থাকে, তার এই চতুর্থ পর্যায়ের পিছনেও আশা লাগার কথা, মানে আশা লাগে না তার। যার এই 36 পর্যন্ত মুখস্থ, তার তৃতীয় পর্যায়েও আশা লাগবে না। সে যখন দেখবে, দেখো এই এই এক্সাম্পলটাই তুমি দেখো, সে যখন এখানে 32 পাইয়ে গেছে, তখন তো সে বুঝে গেছে আচ্ছা 32 পারমাণবিক সংখ্যা কার, যার 36 পর্যন্ত মুখস্থ, সে জানে এই 32 হলো গিয়া জার্মেনিয়াম। ঠিক আছে, গেলিয়াম না, গেলিয়াম হলো গিয়ে GA, এটা হলো গিয়ে GE। ঠিক আছে, জার্মেনিয়াম। আর এটা কত নাম্বার গ্রুপে? এটা কিন্তু 14 নম্বর গ্রুপে। মানে আমার তো আর কি 36 পর্যন্ত ভালো মতো মুখস্থ, এই জন্য আমি বলতে পারি। বাট তোমাদের তো বললেও মুখস্থ করবা না, এই জন্য আমি তৃতীয় পর্যায় পর্যন্ত বের করা শিখেছি, যে ওই সেম গ্রুপের তৃতীয় পর্যায়ের মৌলটা কি। তৃতীয় পর্যায়ের মৌল হলো গিয়া যার পারমাণবিক সংখ্যা 14, আর এট দ্য সেম টাইম এইটাই হলো গিয়া তার গ্রুপ নাম্বার, তার 14 নম্বর গ্রুপ। বুঝতেছো? এটা ছবি দিয়ে দেখাইলে আরো ভালোভাবে বুঝতে পারবা। যেমন আমাদের প্রশ্নটা ছিল 82, তাই তো? মানে জিনিসটা হলো অ্যাকচুয়ালি এই যে লেড, এটা যে লেড, এটা আমার বা প্লাম্বাম, এটা কিন্তু আমার দেয়া ছিল না। ঠিক আছে, বাট আমি কি করছি, আমি এইটা সংখ্যা থেকে, যেহেতু এটা 82, 82 হলো গিয়া 55 থেকে 86-র মধ্যে, অর্থাৎ এটা হলো গিয়া ষষ্ঠ পর্যায়ের কোন একটা মৌল হবে। ঠিক আছে, তারপর যেহেতু ষষ্ঠ পর্যায়ে, ষষ্ঠ থেকে পঞ্চম পর্যায়ে তুমি যখন আসবে, দেখো তুমি কিন্তু এই রেল লাইন চলতে আছে, আর এই যে ম্যাজিক ঘরটা অতিক্রম করে তারপরে এখানে আসা লাগতেছে, মানে 32 বিয়োগ হয়ে যায়। 82 থেকে 32 বিয়োগ করলে 50। 50 থেকে মানে চতুর্থ পর্যায়ে আসছো, সরি পঞ্চম পর্যায়ে আসছো তুমি। পঞ্চম পর্যায় থেকে চতুর্থ পর্যায়ে উঠতে হলে কি করতে হবে? 18 বিয়োগ। চতুর্থ পর্যায় থেকে তৃতীয় পর্যায়ে উঠতে হলে কি করতে হবে? 18 বিয়োগ। এখন এই জন্য আমি বলছি তৃতীয় পর্যায়ের পরে আর দ্বিতীয় পর্যায়ে না যাওয়াটাই উত্তম। তুমি তৃতীয় পর্যায়ে যখন পাইয়ে যাও, দেখো তুমি কিন্তু ডিরেক্ট গ্রুপের নাম্বার পাইয়ে যাইতে আসো। যেমন দেখো 14 14, 15 15, 16 16। কিন্তু যদি তুমি দ্বিতীয় পর্যায়ে যাও, তাহলে তুমি পাবা 6। অনেকে ভুল কইরা ভাববে কি এটা হলো গিয়ে 6 নাম্বার গ্রুপ। এখন কি বুঝছো আমি কেন তৃতীয় পর্যায় পর্যন্ত যাইতে বলছি? কারণ তৃতীয় পর্যায়ে পর্যন্ত গেলে তুমি একদম ডিরেক্ট গ্রুপ বের করে ফেলাইতে পারো। তাহলে যখন এই অঙ্কটায় তুমি এই 14 বের করলা, তুমি বুঝে গেলে এটা হলো 14 নম্বর গ্রুপের মৌল, তখনই তোমার মাথায় আবার, তুমি তো মুখস্থ করছো 14 নম্বর গ্রুপের ছন্দ। তুমি জানো 14 নম্বর গ্রুপের ছন্দ কি? কার্বন শীঘ্রই, জিনিয়াস স্নেহাকে, পাবে ফিরে। তো এই ছন্দ পড়ে পড়ে তুমি কিন্তু ইজিলি ডিটারমাইন করতে পারবে এটা কে। এটা কি বলো তো, নাম তার কি? দেখো কার্বন হলো কি দ্বিতীয় গ্রুপের, সরি দ্বিতীয় পর্যায়ের। তারপর কার্বন শীঘ্রই, আচ্ছা এটা লেখা লেখা করে, মনে করো এই যে কার্বন, তারপরে শীঘ্রই, জিনিয়াস স্নেহাকে, পাবে ফিরে। তো এখানে এটা হলো গিয়ে দ্বিতীয়, এটা মানে দ্বিতীয় পর্যায়ের, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তাহলে ষষ্ঠ পর্যায় কে? প্লাম্বাম না? তো এখন বুঝছো, তোমার যদি একটা অজানা মৌল দেয়, অজানা মৌলের জাস্ট তোমার যদি পারমাণবিক সংখ্যাটা দেয়, ওই পারমাণবিক সংখ্যা থেকে তুমি কি ইজিলি বের করতে পারবা না মৌলটা? এখন এই জিনিসটা যদি তোমার কনফিউশন লাগে, তাহলে তোমারে আমি রিকোয়েস্ট করব তুমি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই করো। যদিও একটু বড় হবে, তাও ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে করবা, যদি এইটা তোমার বুঝতে মানে কষ্ট লাগে আর কি। এটা লজিক্যাল একটা বিষয়, বুঝছো, পুরোটাই লজিকের উপরে। কেউ যদি আন্দাজ আন্দাজে মুখস্থ করে, তাহলে সে বিপদে পড়বে। পরবর্তীটা দেখো, এই যে এক্স, 49 পারমাণবিক সংখ্যা। এখন 49 পারমাণবিক সংখ্যা কার আছে আমি কিন্তু জানি না, আমার সিরিয়াসলি মুখস্থ না। বাট আমি এইটা বুঝতেছি, আমি তুলনা করবো এটা প্রথমে কোন পর্যায়ে অবস্থান। আমি ম্যাজিক নাম্বার জানি 37 55 87। দেখো তো এই 49 এটা কোন রেঞ্জের মধ্যে, এটা কি পঞ্চম নাকি ষষ্ঠ পর্যায়ে নাকি সপ্তম পর্যায়ে বলো তো? এটা কিন্তু পঞ্চম পর্যায়ে, কারণ পঞ্চম পর্যায়ের রেঞ্জটা হলো 37 থেকে 54, 37 থেকে 54, অর্থাৎ এটা পঞ্চম পর্যায়ে। এখন পঞ্চম পর্যায় থেকে তুমি চতুর্থ পর্যায়ে কিভাবে উঠবা? 18 বিয়োগ কইরা, 18 বিয়োগ করলে তুমি পাইলে 31। আমার তো মুখস্থ, আমি তো এদিক দিয়েই বের করতে পারবো, এটা হলো গিয়ে গ্যালিয়াম, মানে এটা হলো গিয়ে আমার 13 নম্বর গ্রুপ। বাট তোমরা তো পারবে না, এই জন্য তোমরা তৃতীয় পর্যায় পর্যন্ত যাবা। এখন চতুর্থ পর্যায় থেকে তৃতীয় পর্যায়ে কিভাবে যাবা? আবার 18 বিয়োগ করবা। তাই 18 বিয়োগ করলে তুমি কত পাবা? 13 পাবা। তাই 13 মানে গ্রুপ নাম্বার কত তাহলে? গ্রুপ কত? গ্রুপ 13।
এই উৎসব, বুঝছো? এখানে আমি এইখানে আমি দ্বিতীয় পর্যায় পর্যন্ত করে দেখাইছিলাম, বাট আমরা দ্বিতীয় পর্যায় পর্যন্ত করব না, আমরা এই তৃতীয় পর্যায় পর্যন্ত রাখবো, বুঝছো? কারণ তৃতীয় পর্যায়ে আমার ডিরেক্ট অ্যান্সার বের হয়ে যায়, যেটা 13 নম্বর গ্রুপের মৌল। পারবা যদি আসে? হুম, তাহলে দেখো, আমি যখন বের করে ফেলাছি যে 13 নম্বর গ্রুপ, আমি কি এই এই মৌলটার নামও বের করতে পারবো না? 13 নম্বর গ্রুপের ছন্দটা কি একটু বলো তো? বোন এলো গেল, ওই ওই ছন্দটা না 13 নম্বর গ্রুপে? হ্যাঁ, তাহলে এই যে 13, এটা হলো গিয়া বোন। এই যে 31, এটা হলো গিয়া কি, এলো, হ্যাঁ অ্যালুমিনিয়াম। তাহলে 49 কি এটা? সরি, এই দাঁড়াও, একটু ভুল হয়েছে, সরি। এই যে 13, এটা তো বোরন না, সরি, এটা হলো গিয়ে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, মানে তাড়াহুড়ো করতে যায়, এটা অ্যালুমিনিয়াম, বুঝছো? আমি যে ছন্দটা বলি, বোন এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড, সেখানে এই যে বোন, বোন তো হইলো গিয়ে এই যে 13-র নিচে কে, 13-র উপরে কি আছে? 5 না, ওই 13, ওই যে বোরন, এটা হলো গিয়ে বোরন। এই 13 হলো গিয়ে অ্যালুমিনিয়াম। এই যে এলো, ঠিক আছে, বোন এলো গেল ইন্ডিয়া, তার মানে এই যে এক্স মৌলটার নাম কি? ইন্ডিয়াম, আইএন। ঠিক আছে, পারবা? এইভাবে লেখবা যে ওই ছন্দ 13 নম্বর গ্রুপ, এভাবে লেখবা, বোন এলো গেল ইন্ডিয়া ছিলেন, তারপর কাউন্ট করবা। এটা হলো গিয়ে দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় পর্যায়, এটা চতুর্থ পর্যায়, আর এই হইলো সেই পঞ্চম পর্যায়ের এই গ্রুপের মৌল। পারবা না? আচ্ছা ঠিক আছে, পারলে এই মানে জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? অনেকে আমি দেখছি 11-12 পাস করার পরেও এই বিষয়গুলো এতটা আসলে এক্সপার্ট হতে পারে না তারা, বাট আমাদের এগুলো জরুরি জানা। সামনে যাই। হো, দেখো, পর্যায় 8টা বাজে গেছে এর মধ্যে, সরি 9টা বাজে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো কি কি? হাইড্রোজেনের অবস্থান, হিলিয়ামের অবস্থান, আর ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারি। হ্যাঁ, হাইড্রোজেনের অবস্থানটা, এটা ব্যতিক্রম কি? যেমন হাইড্রোজেন হলো ভাই একটা অধাতু, কিন্তু স্টিল হাইড্রোজেনকে বিভিন্ন ধাতুর সঙ্গে স্থান দেওয়া হয়েছে। দেখো, হাইড্রোজেনকে কিন্তু 1 নম্বর গ্রুপ স্থান দেওয়া হয়েছে, যদিও হাইড্রোজেনের সঙ্গে, হাইড্রোজেন যেহেতু একটা অধাতু আর ওরা যেহেতু একটা ধাতু, তাহলে হাইড্রোজেনের সঙ্গে কিন্তু ওদেরকে রাখাটা পুরোপুরি ঠিক হয় নাই। স্টিল কেন রাখা হয়েছে? কারণ এদের মধ্যে কিন্তু ইলেকট্রন বিন্যাসের অনেক বেশি মিল। দেখো, 1s1, এটা 2s1, 3s1, 4s1, 5s1, 6s1, 7s1, এই জন্য মূলত রাখা হয়েছে। এছাড়াও কিছু কিছু বিক্রিয়াতেও এই হাইড্রোজেনের সঙ্গে এই লিথিয়াম সোডিয়াম এদের মানে মিল আছে আর কি, বুঝছো? সব মিলিয়ে আর কি হাইড্রোজেনকে এখানে রাখা হয়েছে, বাট এটা একটা পর্যায় সারণীর ব্যতিক্রম। সেকেন্ড ব্যতিক্রম হলো কি হিলিয়ামের অবস্থান। হিলিয়াম একটা অধাতু, ঠিক আছে, তো সেই হিসাবে হিলিয়ামকে আমার এই যে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এদের সাথে রাখা উচিত। সবই বুঝলাম, কিন্তু এই হিলিয়ামের সঙ্গে কিন্তু নিয়ন, আর্গন এদের কিন্তু ইলেকট্রন বিন্যাসের মিল নাই। কারণ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে তুমি দেখবা কি, এটা হলো গিয়ে 1s2, বাট ওদের কিন্তু প্রত্যেকের হলো গিয়া, মনে করো ওর হলো গিয়ে 2s2 2p6, 3s2 3p6, মানে কি s2sp6, 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 বাট ওর কিন্তু শুধুমাত্র s2। তো ইলেকট্রন বিন্যাসের হিসেবে কিন্তু হিলিয়ামের সঙ্গে ওদের মিল নাই, বাট ধর্মের হিসেবে মিল আছে, বুঝছো? ইলেকট্রন বিন্যাসের হিসেবে হিলিয়াম কিন্তু এই দ্বিতীয় গ্রুপের সাথে অবস্থান করা মানে কথা ছিল ইলেকট্রন বিন্যাসের হিসেবে, কিন্তু যেহেতু ও অধাতু, ওরে আবার এই পাশে স্থান দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন আসতে পারে, ভাইয়া হাইড্রোজেনও তো অধাতু, তাহলে হাইড্রোজেনও তো আমার এই ফ্লোরিন ক্লোরিন এদের সাথে অবস্থান করানো উচিত ছিল, সেটা কেন করানো হয় নাই? কারণ ভাইয়া, হিলিয়ামের সঙ্গে এই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এদের ধর্মেরও কোনো মিল নেই, এদের শুধুমাত্র ইলেকট্রন বিন্যাসই একটু মিল। এজন্য আমরা ধর্মরে বেশি প্রায়োরিটি দিছি, যেহেতু ওদের সঙ্গে ওদের ধর্মের মিল আছে, এই জন্য রাখা হয়েছে। তাহলে হাইড্রোজেনকে কেন এখানে রাখা হয় না, হাইড্রোজেনকে এখানে কেন রাখা হলো? দেখো, হাইড্রোজেনের সঙ্গে ওর ইলেকট্রন বিন্যাস তো মিল আছেই, এছাড়া ধর্মেও মিল আছে। জাস্ট পার্থক্য হলো হাইড্রোজেন অধাতু আর ওর হলো গিয়া ধাতু। বুঝছো ব্যাখ্যাটা? প্রদর্শনের আরো ব্যতিক্রম হলো কি, যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ, ওই যে এটা কিন্তু আগেই ব্যাখ্যা করছি, যে আমার ষষ্ঠ পর্যায়ে মানে তৃতীয় গ্রুপে অবস্থিত ষষ্ঠ এবং সপ্তম
পর্যায়ে এই ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারি রয়েছে, বাট তারপরেও পর্যায় সারণীর সৌন্দর্য মেনটেন করার জন্য এই ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারির মোট 30টা মৌলকে পর্যায় সারণীর নিচে অবস্থান করানো হয়েছে। এটাও কিন্তু একটা ব্যতিক্রম। ঠিক আছে, যদি বলে যে ল্যান্থানাইড সারি কাকে বলে বা ল্যান্থানাইড সারির মৌল কারা কারা, আমি সংজ্ঞাটা সোজা লেখা দেবো যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 তাদেরকে বলে ল্যান্থানাইড সারির মৌল, এবং যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 তাদেরকে বলে অ্যাক্টিনাইড সারির মৌল। তোমরা এটা খাতায় লিখে ফেলাইও। ল্যান্থানাইড সারি কত নম্বর পর্যায়ে কত নম্বর গ্রুপ? 6 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপ। আবার অ্যাক্টিনাইড সারি 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপ। এখন কোন একটা মৌলের সবার যে শেষ ইলেকট্রনটা ওইটা কোন উপশক্তি স্তরে প্রবেশ করে তার ভিত্তিতে আবার আমরা মৌলগুলোকে ভাগ করতে পারি। যেমন এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক মৌল। বুঝছো? তাহলে বোঝা যাইতেছে যে যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তর, মানে যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন এস উপশক্তি স্তরে প্রবেশ করে তাদেরকে আমরা বলবো এস ব্লক মৌল। তাহলে পি ব্লক মৌল কারা? যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন পি উপশক্তি স্তর প্রবেশ করে তারা পি ব্লক। আচ্ছা, তাহলে তুমি বলো তো ডি ব্লক মৌল কারা? হ্যাঁ, তুমি একদম কারেক্ট বলছো। তাহলে এফ ব্লক মৌল হলো গিয়ে তারা যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন এফ উপশক্তি স্তরে প্রবেশ করে তারা হলো গিয়ে এফ ব্লক মৌল। আচ্ছা, একটু সামনে যাই, একটু বিস্তারিত পড়বো আমরা। এস ব্লক মৌল, এই যে প্রথমে সংজ্ঞাটা লিখলাম, হ্যাঁ, তারপর এস ব্লক মৌল কয়টা এটা কিন্তু বলছি। এস ব্লক মৌল হলো গিয়া 14টা। ঠিক আছে, এই যে হাইড্রোজেন, এই পুরা এই বিনা মেঘনা মানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনসিয়াম, বেরিয়াম, রিডিয়াম, আর সাথে আছে হিলিয়াম। বুঝছো? দেখছি কি যে মূল সংখ্যা হলো মোট 14টা। মূলগুলো কোথায় কোথায় অবস্থান করে দেখো, এই যে গ্রুপ নাম্বার 1-এ, গ্রুপ নাম্বার 2-তে, আর পাশাপাশি আমার আছে কে? হিলিয়াম। বুঝছো? এখানে এক্সট্রা হিলিয়াম রেখা দিই। দেখো তাহলে আমার সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে এদের? NS1 থেকে 2। যেমন তুমি যদি হাইড্রোজেন, লিথিয়াম, মানে যে 1 নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কেমন? এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো গিয়া NS1। কিভাবে? কারণ এই যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি? 1s1। ওরটা কি? ওর হলো গিয়া 1s2 2s1। মানে 1s2 রে আমরা মানে কাউন্ট করি না, আমরা জাস্ট বলবো 2s1। আবার ওর কি? 3s1 4s1 5s1 6s1 7s1। তাহলে কি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু s1 আছে, জাস্ট আমার n এর মানটা চেঞ্জ হইতেছে, কখনো কখনো 1 2 3 4। এই বুঝছো তোমরা দুজন এটা? আবার এই যে 2 নাম্বার যে গ্রুপটা দেখতেছো, এই 2 নাম্বার গ্রুপের ইলেকট্রন বিন্যাস হলো সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো গিয়া NS2। দেখো তুমি এই হলো গিয়া আমার 2s2 3s2 4s2 5s2 6s2 7s2, জাস্ট আমার এই 2 3 4 5 6 7 এই n এর মানটা চেঞ্জ হইতেছে। বুঝছো? এই ক্ষেত্রে কিন্তু আমার n এর মান 1 থেকে 7, আর এই ক্ষেত্রে কিন্তু আমার n এর মান 2 থেকে 7। ঠিক আছে, কারণ এটা যদি মানে 1s2 হয়, 1s2 কিন্তু আবার হিলিয়ামের, এটা কিন্তু 2 নাম্বার গ্রুপের না। আমি বলতেছি 2 নাম্বার গ্রুপের সাধারণ ইলেকট্রন বিন্যাস। 2 নাম্বার গ্রুপের সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো গিয়া NH2, যেখানে n এর মান 2 থেকে 7 পর্যন্ত। যাক, এরা এত পেঁচাইও না, ইজি জিনিস আর কি, পরে বুঝবা। এরা সাধারণত কি হয়? সাধারণত এরা কিন্তু সবাই ধাতু। এই যে 1 নাম্বার গ্রুপ দেখতেছো, 2 নাম্বার গ্রুপ দেখতেছো, এরা কিন্তু সবাই ধাতু। আর ধাতু কারা? আমরা জানি যে পর্যায় সারণীর বাম দিকের যে মৌলগুলো আছে, হ্যাঁ, এই যে একেবারে বামের যে মৌলগুলো আছে এরা কিন্তু সবাই ধাতু। ইভেন এগুলোও ধাতু, এগুলো প্রত্যেকেই কিন্তু ধাতু। কিন্তু এই যে ডান দিকের এগুলো আমি কিন্তু মোটা দাগে বলতে পারবো না এরা সবাই হলো অধাতু, না, এমন না। এদের মধ্যেও ধাতুও আছে, অধাতুও আছে, আবার হিজড়াও আছে। সরি, হিজড়া বলা ঠিক হয় নাই, মানে ধাতু অধাতুর মাঝামাঝি দ্বারা। ঠিক আছে, অর্ধ ধাতু অথবা উপধাতু বলা যেতে পারে। তো এরাও আছে এখানে। কারা কারা অর্ধধাতু বলতো? এই যে এই কালারে যারা আছে, যে বোরন, দেখো এই যে একটা সিঁড়ির মতো স্টেয়ারকেস। ঠিক আছে, এরা হলো গিয়ে অর্ধধাতু বা অপধাতু, অথবা উপধাতুও বলা হয়, ইংলিশে বলা হয় মেটালয়েডস। ঠিক আছে, মুখস্থ করবা। বিসি, ছন্দটা শিখেছিলাম যে বিসি, গিয়াস,
সপ্তেপ, মানে এইভাবে তাড়াতাড়ি পড়ে আমি মুখস্থ করছিলাম, বিসি গিয়ে সপ্তেপ। এরা হলো গিয়ে অর্ধধাতু। এই অর্ধধাতু বা অপধাতুর নিচে যারা আছে, এই নিচে যারা আছে এরা সবাই হলো গিয়ে ধাতু। যেমন এর চারটা হলো গিয়ে ধাতু, আবার এখানে এই তিনটা হলো গিয়ে ধাতু, আর উপরে এ আছে এ হলো গিয়া অধাতু। আবার এখানে দেখো এর নিচে এরা হলো গিয়ে ধাতু, উপরে দুইটা এরা হলো গিয়া অধাতু। আবার এখানে এটা হলো গিয়া ধাতু, এই তিনটা হলো গিয়া অধাতু। আর এগুলা সবই হইলো গিয়া অধাতু, এগুলা সবই হইলো গিয়া অধাতু। এই যে কোনটা ধাতু কোনটা ধাতু, এই যে এই বললাম যে নিচে গুলো ধাতু উপরে গুলো অধাতু, এইটারও একটা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাটা তোমরা সম্ভবত সামনের ক্লাসে শিখবা, বুঝছো? ইজি একদম ব্যাখ্যাটা। এই পর্যন্ত যা যা পড়াইছি ক্লিয়ার? পর্যায় সারণীর বাম দিকের যে মৌল যারা ধাতু, ধাতু কারা? ধাতুর মূল বৈশিষ্ট্য হলো গিয়া এরা হলো গিয়ে ইলেকট্রন ত্যাগ করে, বুঝছো? যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে তারা হলো গিয়ে ধাতু, আর যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে তারা হলো গিয়া অধাতু। আর যারা যারা মাঝে মাঝে ত্যাগও করে বা মাঝে মাঝে গ্রহণও করে তারা হলো গিয়া অর্ধধাতু। আর ধাতুগুলা দেখো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ কেন করে, এটাকে ব্যাখ্যা কিন্তু আগে শিখাইছি, যে অষ্টক অর্জনের জন্য। প্রত্যেকটা মৌলই চায় তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, যাতে সে স্থিতিশীল হইতে পারে। ঠিক আছে, এটা হলো অষ্টক নিয়ম, যে লাস্ট শক্তি স্তরে আমার 8টা ইলেকট্রন রাখা লাগবে। সো যার মনে করো সর্বশেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন আছে, সে কি করে? সে কিন্তু 3টে ইলেকট্রন গ্রহণ কইরা 8টা করতে চায়। আবার যার মনে করে একেবারে বাইরের শক্তি স্তরে 3টে ইলেকট্রন আছে, সে কি করে? সে 3টে ইলেকট্রন ছাইড়ে দেয়, যাতে ওই শক্তি স্তরটাই ভেনিশ হয়ে যায়। সাপোজ অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের কিন্তু মোট কয়টা? 13টা না ইলেকট্রন। তো 13টা ইলেকট্রনের মধ্যে কিন্তু সে 3টে ইলেকট্রন ছাইড়ে দেয়। 3টে ইলেকট্রন ছাইড়ে দিলে তার ইলেকট্রন কয়টা থাকে? ওই সময় কিন্তু এই যে অ্যালুমিনিয়াম 3+ হয়ে যায়। অ্যালুমিনিয়াম যখন 3টে ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ হয়ে যায়। এই সময় এই অ্যালুমিনিয়াম আয়নের ইলেকট্রন কয়টা? 3টা ছেড়ে দিচ্ছে, 13টা ছিল, তার মানে ওর ইলেকট্রন কিন্তু এখন আছে 10টা। তো 10টা থাকলে ওর ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়? 1s2 2s2 2p6। ওই সময় কিন্তু 3 নাম্বার শক্তি স্তরটা ফাঁকা হয়ে যায়, যেহেতু 3টে ইলেকট্রন ছাইড়া দেয়। সো ওর সর্ববহিস্থ শক্তি স্তর হয়ে যায় এই 2 নাম্বার শক্তি স্তরটা। আর 2 নাম্বার শক্তি স্তরে দেখো তো গুইনা মোট ইলেকট্রন কয়টা আছে? এখানে আছে 2টা, এখানে আছে 6টা, তাহলে মোট কয়টা? 8টা আছে না? এইটাই হলো কি অষ্টক নিয়ম, বুঝছো? এরা এরা হলো গিয়ে ধাতু। যেমন সোডিয়াম, সোডিয়াম এই যে সোডিয়াম, সোডিয়াম কি করছে? একটা ইলেকট্রন ত্যাগ করছে, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে। আর আমরা জানি পজিটিভ আয়ন কি বলে? ক্যাটায়ন। আর নেগেটিভ আয়ন কি বলে? অ্যানায়ন। ইলেকট্রন যেহেতু একটা নেগেটিভ জিনিস, তুমি যখন ইলেকট্রনের ছাইরা দাও বা ত্যাগ করো ওই সময় তুমি নিজে পজিটিভ হবা। ঠিক আছে, সাপোজ স্ট্রোনশিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে স্ট্রোনশিয়াম 2+ হয়েছে। হ্যাঁ, তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা দিকে লক্ষ্য করো, এটা ছিল 1s2 2s2 2p6 3s1। এই যে একটা ইলেকট্রন যখন যাবে, কোথা দিয়ে যাবে? একদম সব থেকে বাইরের যে শক্তি স্তর, যেমন এখানে 3 নাম্বার শক্তি স্তর আছে না, এখান থেকে একটা ইলেকট্রন ভেনিশ হয়ে যায়। ফলে আমার থাকে কি? শুধুমাত্র এই প্রথম এই যে 1s2 2s2 2p6। আবার এই যে ম্যাগনেসিয়াম থেকে মনে করো একটা ইলেকট্রন প্রথমে আমি ত্যাগ করাইলাম, ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রন যদি তুমি ত্যাগ করো, এটা ম্যাগনেসিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে। এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস ছিল 2s2 2p6 3s2। সেখান থেকে একটা ইলেকট্রন গেলে আমার কিন্তু 3s1 হয়ে গেছে। পরবর্তীতে আবার এই ম্যাগনেসিয়াম প্লাস আয়ন থেকে আরও একটা ইলেকট্রন আমি ত্যাগ করাইছি, আরও একটা ইলেকট্রন ত্যাগ করাইলে কিন্তু ও ম্যাগনেসিয়াম প্লাস থেকে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়। তা আরেকটা ইলেকট্রন কোথা থেকে যাবে? এই 3s1 থেকে একটা ইলেকট্রন চলে যাবে, দেখে আমি বিয়োগ সাইন দিছি। একটা ইলেকট্রন যদি চলে যায় তাহলে কিন্তু আমার 3s0 হয়ে যাবে। তাহলে আমার কিন্তু শুধুমাত্র এই যে এইটা এইটা থাকবে 1s2 2s2 2p6। এই বুঝতে পারছো? একটু ধৈর্য ধরে এই ক্লাসটা করো, বুঝছো? আজকে এই এফ ব্লক মৌল পর্যন্ত শেষ করানোই লাগবে। পি ব্লক মৌল, এই সংজ্ঞা তো আগেই দেখাই দিছি, যাদের শেষ ইলেকট্রনটা পি উপশক্তি স্তরে যায় তারা পি ব্লক মৌল। পি ব্লক মৌলের সংখ্যাও কিন্তু দেখাইছি যে 36টা। এই যে আমি এখানে ছবিও দিয়ে দিচ্ছি, এরা হলো কি সবাই উই আর দ্য গ্রেট পি ব্লক মৌল। ঠিক আছে, এরা গান গাইবে এখন। তাহলে এদের সংখ্যা 36টি। এদের কোন কোন গ্রুপ এরা আছে দেখো, 13 নম্বর গ্রুপ, 14 নম্বর গ্রুপ, 13 14 15 16 17 18। 13 থেকে 18 নম্বর গ্রুপের সকল মৌল এক্সেপ্ট, মানে কারে রাইখা? ব্যতীত, এই হিলিয়াম ব্যতীত বাকি যে মৌলগুলো আছে 13 থেকে 18 নম্বর গ্রুপে, এরা সবাই হলো গিয়া পি ব্লক মৌল। হিলিয়াম না কেন পি ব্লক মৌল? হিলিয়াম তাহলে কি ব্লক মৌল বলো তো? একটু আগে বললাম না, হিলিয়াম তো এস ব্লক মৌল, পি ব্লক কেমনে হবে? তো এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কেমন দেখো, এনপি 1 থেকে 6, যেখানে এন এর মান 2 3 4 5 6 7, মানে 2 থেকে 7 পর্যন্ত হইতে পারে। দেখো একটু উদাহরণ দিয়ে দেখাই।
এই যে আমার 13 নম্বর গ্রুপটা দেখতেছো না, এই 13 নম্বর গ্রুপের সাধারণ ইলেকট্রন বিন্যাস কেমন হয়? সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে NS2 N-1 D10 NP1। আমি জানি এটা দেখা তোমাদের একদম মাথা ঘুরে উঠছে যে আল্লাহ এটা কি দিলো, তাই না? বাট এটা আসলে কিছুই না। তুমি যদি একটু পর্যায় সারণী থেকে দেখো তাহলে জিনিসটা একদম ইজি লাগবে। সাপোজ আমার কাছে এখানে অ্যালুমিনিয়াম মৌলটা আছে, এই অ্যালুমিনিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো তাহলে জিনিসটা কেমন হবে দেখো। আমার হবে 3s2, তারপরে হবে 3p1। এখন তুমিই বলো আমার কি পি এমন কি কখনো হইতে পারে যে আমার এস উপশক্তি স্তরে না যাই আগে পি উপশক্তি স্তরে যাবে? বলো। আমার কিন্তু কখনো এমন হইতে পারে না। আমার সবসময় এসে আগে যাবে, তারপরে পিতে যাবে। এই প্রথমে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে আমার এস ভরাট কইরা পিতে গেছে, কিন্তু চতুর্থ পর্যায়ের ক্ষেত্রে কিন্তু আমার এসে যাওয়ার পরে পিতে যায় না, এসে যাওয়ার পরে ডিতে যাবে, তারপরে পিতে যাবে। বুঝছো? যেমন এখানে এটা হলো 4s2, 4s এর পরে এগুলো হলো 3d, 3d1 3d2 এভাবে করতে করতে 3d10। তারপরে এখানে আবার 4p1 4p2 4p3 4p4 4p5 4p6। এই যে আমি মুখে মুখে বললাম, বুঝছো তোমরা? জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে এখন এইখানে একটু লক্ষ্য করো, আমি যে লিখছি NS2, সাপোজ এইটা যেহেতু কত নাম্বার গ্রুপে, মানে সরি কত নাম্বার পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে না, এটা দ্বিতীয় পর্যায়ে, তাহলে আমার এন এর মান হলো গিয়া 2। তাহলে আমার হয়েছে কি 2s2, 2s2 হয়েছে। দেখো এন এর মান 2, 2s2, আমি এই বোরনের কথা বলতেছি এখন। 2s2, এখন এই এন এর মান জায়গায় 2 বসাও, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1। এখন তুমি বলো তো 1 নাম্বার শক্তি স্তরে কি ডি উপশক্তি স্তর আছে? 1 নাম্বার শক্তি স্তরে কি ডি উপশক্তি স্তর আছে? নাই। তাহলে এইটা ওই সময় হবে না, এই N-1 D10 ওই সময় বাদ হয়ে যাবে। তাহলে NH2 এর পরে কোথায়, মানে যে 2s2 এর পরে ইলেকট্রনটা কোথায় যাবে? 2p1 এ যাবে। বুঝছো? আবার তুমি যদি কার্বনের কথা চিন্তা করো, ওই সময় কি 2s2 2p2, নাইট্রোজেন 2s2 2p3 2s2 2p4 2s2 2p5 2s2 2p6 ফর নিয়ন। তাহলে এই আর ক্লোরিনের ক্ষেত্রে কি হবে বলো তো? 3 নাম্বার পর্যায়ের মৌল, তাহলে এটা হবে 3s2 এবং 3p5 3p4, এই যে সালফারের ক্ষেত্রে। পটাশিয়ামের ক্ষেত্রে 3p3, সিলিকনের ক্ষেত্রে 3p2, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3p1। বুঝছো? এটা যদি মনে রাখতে কষ্ট হয়, তুমি জাস্ট এইটা মানে বোঝার চেষ্টা করবে, এটা তোমার মুখস্থ করা লাগবে না, এগুলো আসবে না, মানে এইভাবে আসবে না পরীক্ষার হলে। বাট বুঝলে মানে তুমি উপকৃত হবে আর কি। কিন্তু যদি আমি বলতাম এই যে ইন্ডিয়ামের ক্ষেত্রে, ইন্ডিয়ামের ক্ষেত্রে কেমন হয় বলো তো? এটা কিন্তু পঞ্চম পর্যায়ের একটা মৌল, তাহলে এন এর মান হলো 5, 5s2, তারপর এটা হবে কত? 4d10, আর এখানে হবে 5p1। আচ্ছা, তাহলে উৎসব তুমি আমারে বলো, এই যে টেলুরিয়াম, এই টেলুরিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমারে বলো। জাস্ট সর্বশেষ মানে বাইরের শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা আমারে বললেই হবে। না পারলে এ বুঝটা বলো। হুম। আচ্ছা যাক, ভালো বলছো, হয়েছে তোমার, তুমি বুঝতে পারছো বিষয়টা। এইভাবে কিন্তু আমরা চাইলে প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারি। তাহলে বুঝতে পারছো আমি যে সাধারণ ইলেকট্রন বিন্যাস জিনিসটা কি? এখানে কেন আমি NP1 থেকে 6 লিখছি, মানে এনপি একটাও থাকতে পারে, একটা থাকলে এগুলা, দুইটা থাকলে এগুলা, তিনটা থাকলে এগুলা, চারটা এগুলা, পাঁচটা এগুলা, ছয়টা এগুলা। আর এন এর মান যত নাম্বার পর্যায়ে তত হলো গিয়ে এন। যেমন এটা হলো গিয়ে দ্বিতীয় পর্যায়ে, যেমন এন এর মান 2, তৃতীয় পর্যায়ে এন এর মান 3, চতুর্থ পর্যায়ে, পঞ্চম পর্যায়ে, ষষ্ঠ পর্যায়ে, সপ্তম পর্যায়ে দেখে এন এর মান 7। ঠিক আছে? এখন এন এর মান কিন্তু এক হয় নাই কখনো, কারণ এগুলো হলো গিয়ে পি ব্লক মৌল। আর আমরা জানি 1 নম্বর শক্তি স্তরে কিন্তু পি উপশক্তি স্তর নাই, এই জন্য এন এর মান কিন্তু এক হয় নাই। ঠিক আছে? এখন দেখো এরা কিন্তু বলছে এরা কিন্তু ধাতু অধাতু উপধাতুর মিশ্রণ, মানে এই যে পি ব্লক মৌল, এরা কিন্তু শুধুমাত্র ধাতু বলতে পারবে না, শুধুমাত্র অধাতু বলতে পারবে না, এখানে ধাতুও আছে, অধাতুও আছে, অর্ধধাতুও আছে। কিন্তু এস ব্লক মৌল কিন্তু শুধুমাত্র ধাতু ছিল।
ঠিক আছে, তাহলে এই পি ব্লক মৌলের মধ্যে যেগুলো অধাতু বা অধাতু পি ব্লক মৌল, যেমন এই যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, পটাশিয়াম, সালফার, সেলেনিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, এগুলা, তারপর এগুলা, এরা কি করে, এরা নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য অবশ্যই ইলেকট্রনকে গ্রহণ করবে, যেহেতু এরা অধাতু। তাহলে অধাতব মৌলগুলো দেখো কি করে, ইলেকট্রনকে গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করলে ওরা কিসে পরিণত হয়, অ্যানায়নে পরিণত হয়। যেমন অক্সিজেন, অক্সিজেন দুইটি ইলেকট্রন গ্রহণ কইরা অক্সাইড আয়নে পরিণত হয়েছে। দেখো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা ছিল 1s2 2s2 2p4, এখানে তুমি দুইটি ইলেকট্রন গ্রহণ করছে, দুইটি ইলেকট্রন কোথায় ঢুকবে, যেহেতু টুপিতে দুইটার জায়গা আছে এই জন্য দুইটি ইলেকট্রন টুপি উপযুক্ত স্তরে ঢুকবে, আর টুপি উপযুক্ত স্তরে চেহারা হবে কেমন, 2p6। আবার ক্লোরিন, ক্লোরিনে একটা ইলেকট্রন, ক্লোরিনের চেহারা ছিল 3s2 3p5, একটা ইলেকট্রন ঢুকাইলে এটা কিন্তু 3p উপযুক্ত স্তরে যাবে, তাহলে হবে কি 3p6। এই বুঝতে পারছো এগুলা? জি ভাই। এখানে একটা কথা লেখা দিচ্ছে যে অর্ধধাতু কারা কারা, এই যে বিসি গ্যাস সবচেয়ে পড়ে, যে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, স্টিবিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। আর অধাতু, অধাতু কারা কারা, 15 নাম্বার, 15, 16, 17, 18 এই গ্রুপে মূলত অধাতুগুলো থাকে। যেমন এই যে 15 গ্রুপ, 15, 16, 17, 18 এইখানে অধাতুগুলো থাকে, সবাই অধাতু না। যেমন 15 নাম্বার গ্রুপে কিন্তু এই যে এই দুইটা আছে, এটা কিন্তু ধাতু, এটা কিন্তু আবার ধাতু। ঠিক আছে, এই তিনটা কিন্তু ধাতুও আছে 15 আর 16 নাম্বার গ্রুপে। যাই হোক, আর ধাতু, ধাতু সরি মানে ধাতু কারা, মূলত 13, 14, 15 নিচের দিকে। এই দেখো 13, 14, 15 এখানে যে নিচের দিকে, যেমন এই যে আছে 5টা, এখানে আছে 3টা, এখানে আছে 2টা, এরা কিন্তু সবাই ধাতু, এই একটা আছে এটাও ধাতু। সামনের পৃষ্ঠায় যাই। হ্যাঁ জান ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে ডি ব্লক মৌল কি, ডি ব্লক মৌল অনেক ইজি, সর্বশেষ ইলেকট্রনটা ডি উপশক্ত স্তরে প্রবেশ করে। ডি ব্লক মৌল কারা, আমি কিন্তু পর্যায় সারণী থেকে দেখাইছি যে তৃতীয় পর্যায় থেকে 12 নাম্বার তৃতীয় গ্রুপ, 3 নাম্বার গ্রুপ থেকে 12 নাম্বার গ্রুপ পর্যন্ত যে আমার মৌলগুলো আছে, এই মৌলগুলো হলো গিয়ে ডি ব্লক মৌল। আর ডি ব্লক মৌল তাহলে মোট কয়টা আছে, ডি ব্লক মৌল তোমার মনে হইতে পারে এখানে 10টা, আর এখানে আছে প্রত্যেকটা 4টা করে, তাহলে 4×10 = 40টা, বা ডি ব্লক মৌলের অ্যাকচুয়াল সংখ্যা সংখ্যা হলো গিয়ে 41টা। দেখো ভাই এই জিনিসগুলো নিয়ে না কন্ট্রোভার্সি আছে, ইন্টারমিডিয়েটের এক একটা বইতে এক একটা ইনফরমেশন দেয়া, বাট যে বইটা সব থেকে বেশি গ্রহণযোগ্য আমি ওই বইটার ইনফরমেশন এদিকে দিছি। ঠিক আছে, ডি ব্লক মৌলের সংখ্যা হলো গিয়ে 41টা। কেন 41টা, কারণ হলো এখানে দেখো ডি ব্লক মৌল, এখানে আছে মনে করো ল্যান্থানাম, এখানে আছে অ্যাক্টিনিয়াম, দেখো এই যে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, এরা হলো কি একদম খাস ডি ব্লক মৌল, এদিকে কোনো সন্দেহ নাই। এছাড়াও এই যে এক্সট্রা এখানে 14টা, আবার এখানে 14টা আছে না, এই 14টার মধ্যে এই যে টিএস লেখা দেখতেছো, মানে এই যে থোরিয়াম, হ্যাঁ এই যে থোরিয়াম, এই থোরিয়াম মৌলটাও হলো গিয়ে ডি ব্লক মৌল, কারণ এই থোরিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস দেখছে যে এর সর্বশেষ ইলেকট্রনটা ডি উপশক্তি স্তরে প্রবেশ করে, এজন্য এই থোরিয়ামকেও ডি ব্লক মৌল ধরা হয়। আর এর এর জন্যই আমার ডি ব্লক মৌলের সংখ্যা 41টা হয়ে গেছে। আর এফ ব্লক মৌলের সংখ্যা দেখো, এখানে মোট মৌল আছে কয়টা, ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড মিলে মোট মৌল আছে 15×30টা, কিন্তু তার মধ্যে এই তিনটে যে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম, এরা হলো কি ডি ব্লক মৌল। তাহলে বাকি যে 27টা মৌল আছে এরা কি ব্লক মৌল হবে, এফ ব্লক মৌল। গুড। আচ্ছা তাহলে ডি ব্লক মৌল এরা কিন্তু সবাই ধাতু। ঠিক আছে, এদের ইলেকট্রন, সাধারণ ইলেকট্রন বিন্যাস কেমন, ns2 n-1 d 1 থেকে 10। এটাও তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা তুমি যদি পর্যায় সারণীটা দেখো তাহলে বুঝে যাবো খুব ইজিলি। যেমন এই যেমন স্ক্যান্ডিয়ামের চিন্তা করো, এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, যেহেতু চতুর্থ পর্যায়ে তাহলে 4s2, আর এটা কি 4d না, এটা কিন্তু 3d, 4s2 3d1, 4s2 3d2, 4s2 3d3, 4s, অ্যাকচুয়ালি এটা তো 4s, এটা তো ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস, আমরা জানি ক্রোমিয়াম আর কপার এগুলো ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। যাই হোক, তোমরা কি বুঝতে পারছো, আমরা কিন্তু সবসময় কি প্রথমে এসে যাবে, তারপরে ডিতে যাবে, তারপরে পিতে যাবে। ঠিক আছে, তো এরই ধারাবাহিকতায় দেখো প্রথমে এসে গেছে ns2, পুরা এখানে কিন্তু 2 লেখা মানে ভরাট করছি, তারপরে n-1, যেমন মনে করো এটা হলো গিয়ে 4s2, তাহলে এটা হলো গিয়া 3d, 1 থেকে 10-এর মধ্যে কিছু একটা হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 সেভাবে করতে করতে। বাট আমরা কিন্তু জানি এখানে সবসময় ns2 হয় না, এটা কিন্তু ns1ও হইতে পারে। যেমন এই যে ক্রোমিয়ামের ক্ষেত্রে চিন্তা করো, ক্রোমিয়ামের ক্ষেত্রে কি ছিল, আমার কিন্তু ক্রোমিয়ামের ক্ষেত্রে হয়েছিল 4s1 3d5, তাহলে এখানে এস এর জায়গায় এখানে কিন্তু 1ও হইতে পারে, মানে এখানেও কিন্তু ns 1 থেকে 2। বুঝছো কেন লেখছি 1 থেকে 2, ব্যতিক্রমের জন্য। সামনে যাই।
এরা সবাই হলো গিয়ে ধাতু, এই যে ডি ব্লক মৌল যেগুলো দেখতেছো। তাই অবশ্যই এরা কি করবে, ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হবে। এই রিয়াকশনটা আর দেখাইলাম না, আগের যেহেতু পি ব্লক মৌলের সময় দেখাইছে ওই জন্য আর দেখাইনি এখানে। ডি ব্লক মৌল কারা কারা, এই যে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে এই বরাবর যেতে থাকবে এই জিঙ্ক পর্যন্ত, এরা হলো গিয়ে 3D ব্লক মৌল, 3D। এরা সবাই ডি ব্লক মৌল, তো এদের নাম হলো গিয়ে 3D। এরা হলো গিয়া 4D, এরা হলো গিয়া 5D, আর এরা হলো গিয়া 6D ব্লক মৌল। বুঝছি? এটার মধ্যে কিন্তু আমার এই দেখো অ্যাক্টিনিয়াম তো আছেই, অ্যাক্টিনিয়ামের সাথে এক্সট্রা ওই যে মনে আছে যে বললাম থোরিয়াম, থোরিয়ামও কিন্তু এখানে আছে। তারপরে এই যে আর এফ ডিবি এগুলো সব অ্যাজ ইউজুয়াল তো থাকবেই। অর্থাৎ এই 3D 4D 5D এই প্রত্যেকটাতে কিন্তু 10টা করে মৌল আছে, 3×10 = 30। কিন্তু এই 6D ব্লক মৌলের সংখ্যা কিন্তু 11টা, কারণ এই যে এক্সট্রা থোরিয়ামটা এখানে আসছে। আমরা সবাই বুঝছি এগুলা? আচ্ছা, এরপর আছে অবস্থান্তর মৌল, যার ইংলিশ হলো গিয়া ট্রানজিশন এলিমেন্ট। এরা হলো গিয়ে বিশেষ ধরনের ডি ব্লক মৌল। আমরা যে ডি ব্লক মৌল পড়ছি, এই ডি ব্লক মৌলগুলোর মধ্যে কিছু কিছু মৌল হলো গিয়ে অবস্থান্তর মৌল। অ্যাকচুয়ালি কিছু কিছু না, বেশিরভাগই হলো গিয়া অবস্থান্তর মৌল, স্পেশাল টাইপ অফ ডি ব্লক মৌল। ঠিক আছে? কারা কারা, সাপোজ আমি যদি তোমারে বাইরে দিয়ে বলি একবার, এই যে আমার 13 নম্বর গ্রুপে, 13 নম্বর গ্রুপে কে ছিল? স্ক্যান্ডিয়াম। আচ্ছা, আগের পৃষ্ঠাতেই তো আছে, দেখো এই যে ডি ব্লক মৌলগুলো, এই ডি ব্লক মৌলের মধ্যে যে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, হ্যাঁ, আবার এখানে মনে করো আছে যে জিঙ্ক, ক্যাডমিয়াম, পারদ, এরা 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 কেউ কিন্তু অবস্থান্তর মৌল না, কিন্তু ভিতরের এগুলা কিন্তু সবাই বলতে পারো মোটা দাগে অবস্থান্তর মৌল। ঠিক আছে? এখন অবস্থান্তর মৌল কারা, সংজ্ঞা যদি দেখি, যে যে সকল ডি ব্লক মৌলের অন্তত মানে কি কমপক্ষে একটা, মানে একটার বেশিও থাকতে পারে, বাট কমপক্ষে একটা থাকতেই হবে। কি থাকতে হবে? সুস্থিত অথবা স্থিতিশীল আয়ন থাকতে হবে। এটা কেমন আয়ন হতে হবে? স্থিতিশীল আয়ন। আয়নের কি আরো কোনো বৈশিষ্ট্য আছে এই ক্ষেত্রে? হ্যাঁ আছে। এমন একটা আয়ন থাকবে যার ইলেকট্রন বিন্যাসে আংশিকভাবে পূর্ণ ডি অরবিটাল থাকবে। এখন আংশিকভাবে পূর্ণ বলতে কিন্তু পরিপূর্ণ বুঝাইতেছে না। আমি জানি ডি মানে এখানে অরবিটাল লেখছি, যদিও তোমার উপশক্তি স্তর লেখো খাতায়, এই উপশক্তি স্তরে কিন্তু মোট 10টা ইলেকট্রন থাকতে পারে। আমি বলছি আংশিক পূর্ণ, তার মানে কি এটা পরিপূর্ণ হইতে পারবে না, আবার একেবারে খালিও হইতে পারবে না। মানে ডি, এই ডি উপশক্তি স্তরে আমার 0টা ইলেকট্রনও থাকতে পারবে না, আবার 10টা ইলেকট্রনও থাকতে পারবে না, আমার আংশিকভাবে পূর্ণ হইতে পারে। অর্থাৎ আমার ডিতে একটা থেকে শুরু করে 9টা পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে, হয় একটা নয় দুইটা নয় তিনটে, এরকম যে কোনো একটা সংখ্যক ইলেকট্রন থাকবে। বুঝছো? এই সংখ্যাটা মুখস্থ করবা, যে যে সকল ডি ব্লক মৌলের, তাহলে কি আমার অবস্থান্তর মৌল হইতে হলে কিন্তু অবশ্যই প্রথমে ডি ব্লক মৌল হইতে হবে, ডি ব্লক মৌল না হইয়া অবস্থান্তর হওয়া যাবে না। ঠিক আছে? তো যে সকল ডি ব্লক মৌলের কমপক্ষে একটি সুস্থিত আয়ন থাকবে যার ইলেকট্রন বিন্যাসে আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকে, অথবা D1 থেকে 9 থাকবে, তারাই হলো গিয়ে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলের বিশেষ বৈশিষ্ট্য আমাদের অনুধাবনে আসে, সৃজনশীলের ক্ষতে আসে 2 মার্কের জন্য, এখানে এই জন্য আমি নোট ডাউন করছি। এই প্রপার ব্যাখ্যাগুলো আমরা 11-12 শিখবো, বাট আপাতত জাস্ট মুখস্থ করে রাখো কি অবস্থান্তর মৌলগুলো কি করে। জটিল যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে, মানে জটিল আর রঙিন, জটিল জিনিস কিন্তু রঙিন হয়। তারপর পরিবর্তনশীল জারণ অবস্থা। এখন জারণ অবস্থা মানে কি, এটা তোমরা এখনো বোঝো না, এটা শিখবা যখন তোমরা রসায়নের আগামী অধ্যায় মানে পঞ্চম অধ্যায় তো অল্প একটু শিখাবো, আর মেইনলি শিখবো হলো গিয়ে তোমরা সম্ভবত সপ্তম অধ্যায়ে যাইয়া। ঠিক আছে? সপ্তম, একটু খেয়াল নাই, সম্ভবত সপ্তম। আর ফোর্থ বৈশিষ্ট্য হলো গিয়ে অনুঘটক বা প্রভাবক হিসেবে কাজ করে। এখন প্রভাবক মানে কি, ধরো একটা রাসায়নিক বিক্রিয়া হইতেছে, ওই রাসায়নিক বিক্রিয়ায় এরা যখন থাকে, এরা থাইকে মনে করো বিক্রিয়ার স্পিডটাকে বাড়াইয়া দেয়। যেই বিক্রিয়া হইতে সময় লাগবে 2 মিনিট, সেই বিক্রিয়া মনে করে এরা 2 সেকেন্ডের মধ্যে কইরা ফেলায়। বুঝছো? তো এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ করবা। তোমাদের লেভেলে যদি ব্যাখ্যা চাই কেন জটিল যৌগ গঠন করে, তাদের জাস্ট একটাই উত্তর দেবা, কারণ এদের আংশিকভাবে পূর্ণ ডি অরবিটাল আছে, এই ব্যাখ্যাটা দেবা। বাট প্রপার বা একটু বিস্তারিত যে ব্যাখ্যাটা, ওটা 11-12 আমরা শিখবো। দেখো, সকল অবস্থান্তর মৌল কিন্তু ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না। আমরা ছোটবেলায় ওই যে পড়তাম না যে সকল রসুল নবী কিন্তু সকল নবী রসুল নন, বা এই টাইপের আমরা কিন্তু নানা সম্পর্ক পড়ছি ছোটবেলা থেকে, যে সকল অমুক অমুক কিন্তু সকল অমুক অমুক না, এই টাইপের জিনিস আর কি। ঠিক আছে? দেখো তাহলে কারা কারা ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও অবস্থান্তর মৌল হইতে পারে নাই, এই তালিকার মধ্যে আছে 12 নম্বর গ্রুপের জিঙ্ক, ক্যাডমিয়াম, পারদ। আর আছে 3 নম্বর গ্রুপে যে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, আর ইট্রিয়ামের নিচে আছে ল্যান্থানাম, আর ল্যান্থানামের নিচে আছে অ্যাক্টিনিয়াম। মানে কি, মোটা দাগে 3 নাম্বার
আর 12 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এরা অবস্থান্তর মৌল হইতে পারে নাই, আর বাকি সবাই মোটামুটি অবস্থান্তর মৌল। কেন হইতে পারে নাই এর ব্যাখ্যা হলো গিয়া, এই সাপোজ পারদ মানে হাইড্রোজিরাম, তারপর ক্যাডমিয়াম, জিঙ্ক আর স্ক্যান্ডিয়াম, এদের সবারই কিন্তু জারণ অবস্থা আছে। এখন এই জারণ অবস্থাও তোমরা মানে আমি যেহেতু বুঝাইনি, বুঝবে না, আপাতত জাস্ট শুনে রাখো। এই এদের স্ক্যান্ডিয়ামের যে স্থিতিশীল জারণ অবস্থা সেটা হলো গিয়ে 3+, জিঙ্কের ক্ষেত্রে 2+, ক্যাডমিয়ামের ক্ষেত্রেও 2+, পারদের ক্ষেত্রেও 2+। অর্থাৎ তুমি যদি এই যে এদের ইলেকট্রন বিন্যাস করো, এই যে স্ক্যান্ডিয়াম 3+-এর ইলেকট্রন বিন্যাস করো, তুমি দেখবা যে এরা এরকম হয়ে গেছে 1:2:2p6, 3:3p6। এখানে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কেমন ছিল? স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কিন্তু আমার 4:3d1 ছিল, 4:3d1। তো 3টি ইলেকট্রন যদি ত্যাগ করে দেয় তাহলে কিন্তু আমার 4sও শূন্য হয়ে গেছে, 3d তো শূন্য হয়ে গেছে। অর্থাৎ স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কিন্তু আমার 3d শূন্য হয়ে গেছে। আর আমি কিন্তু বলছিলাম যে 3d তে শূন্য হইতে পারবে না, বুঝছো? আমি কিন্তু নর্মাল মৌলের ইলেকট্রন বিন্যাসের কথা বলতেছি না, আমি বলতেছি কি এদের একটা স্থিতিশীল আয়ন থাকবে, অন্তত একটা স্থিতিশীল আয়ন আয়ন থাকবে, আয়ন যার ইলেকট্রন বিন্যাসে আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকবে। মৌলের কথা আমি বলতেছি না, মৌল বললে কিন্তু স্ক্যান্ডিয়াম এরা কিন্তু সবাই। দেখো আবার জিঙ্ক 2+, জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা কেমন? 4:3d10। দুই 2+ মানে কি দুইটি ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, দুইটি ইলেকট্রন ত্যাগ করলে এই 4s থেকে দুইটি ইলেকট্রন চলে গেছে, কারণ আমরা জানি ইলেকট্রন সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে যায়। আর ভিতরে কিন্তু 3d10 আছে। এখন দেখো আমি কি বলছি কি 3d10ও কিন্তু হইতে পারবে না, 3d শূন্য হইতে পারবে না, 3d10 হইতে পারবে না, 3d 1 থেকে 9 এর মধ্যে কিছু একটা হবে। এই সেম জিনিসটাই ক্যাডমিয়াম, পারদ সবার ক্ষেত্রে হয়েছে, এদের সবার কিন্তু 3d10 হয়েছে, ওরও 3d10 হয়েছে, ওরও 3d10 হয়েছে। আবার তুমি যদি ইট্রিয়াম 3+ অথবা ল্যান্থানাম 3+ অথবা অ্যাক্টিনিয়াম 3+ বের করো, ওই সময় দেখবো এদের সবার কিন্তু 3d 0 হয়ে গেছে, বুঝছো? এই জন্যই এরা কেউ অবস্থান্তর মৌল হইতে পারে না। ব্যাখ্যাটা কি বুঝছো? আরেকবার এই লাস্ট পেপারগুলো আরেকবার দেখো, কারণ ক্লাসটা যেহেতু লং হয়ে যাইতেছে, হয়তোবা এই জিনিসগুলো একবার দেখলে ক্লিয়ার হবে। এ ব্লক মৌল আজকের শেষ স্লাইড, তেমন আর কিছু নাই। যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন এফ উপশক্তি স্তরে যায় তারাই এফ ব্লক মৌল, এটা তো পারো। এফ ব্লক মৌলের সংখ্যা 27টা বলছি, অল এক্সেপ্ট মানে যত ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড আছে তাদের মধ্যে সবাই এফ ব্লক মৌল, এক্সেপ্ট কারা বাদে? এই ল্যান্থানাম না, অ্যাক্টিনিয়াম না আর থোরিয়াম না, এই তিনটা বাদে বাকি যত ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড আছে সবাই হলো গিয়া এফ ব্লক মৌল। এরা কি? এরা খুবই তেজস্ক্রিয়, এইটা হলো গিয়ে একটা কি পয়েন্ট মনে রাখবা, এরা খুবই কি তেজস্ক্রিয় আর অস্থায়ীও বটে। এরা তার এদের পর্যায় নাম্বার গ্রুপ নাম্বার কিন্তু পারো, যে ল্যান্থানাইড এরা হলো গিয়া সবাই হলো গিয়ে গ্রুপ নাম্বার 3, ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড। আর ল্যান্থানাইড হলো গিয়ে গ্রুপ পর্যায় 6 আর অ্যাক্টিনাইডের পর্যায় হলো গিয়া 7। আর সাধারণ ইলেকট্রন বিন্যাসের কথা যদি বলি তাহলে এটা পারলে দেখো, না পারলে না, যে NH2 প্রথমে তো এসে যায় তাই না, এস এর পরে কিন্তু এফ এ যায়, মানে ওই তো ডি তে যায়, বাট ডি এর আগেও কিন্তু এফ এ যায়। সাপোজ আমি আউফবাউ নীতি আমরা পড়ছিলাম, তখন দেখাইছি, মনে করো তোমার কাছে আসে, তুমি মনে করো ষষ্ঠ পর্যায়ে আসো, তো ষষ্ঠ পর্যায়েতে 6s এর পরে আসে 4f, 4f এর পরে আসে কি আসে, হ্যাঁ 4f এর পরে আসে 5d, 5d-র পরে আসে 6p। ঠিক আছে, কেন এই 4f 5d-র আগে? কারণ তুমি যদি n+l নীতি করো তাহলে এর শক্তিমান কত? এর শক্তিমান হলো গিয়া 7, আবার ওর শক্তিমান হলো গিয়া 7। বাট যখন শক্তিমান সমান হয় আমি কিন্তু দেখি যার n এর মান কম সে হলো গিয়া কম শক্তি সম্পন্ন উপশক্তি স্তর। দেখো তুমি এই n এর মান তুমি যদি 6 ধইরা নাও, এটা মনে করো n হলো গিয়া 6, তো এটা কি n-2, মানে 6 দিয়ে 2 বিয়োগ করো কত? 4 না? এই 4, দেখো 4f, আবার n-1 মানে এটা n এর মান যদি 6 ধরো তাহলে 6 দিয়ে বিয়োগ করলে কত? 5, তাহলে 5d, দেখো 5d মিলছে আমাদের। দেখো NH2 প্রথমে আমি এসটা ভরাট করব, তারপরে আমি এফ এ যাব। এখন এফ এ যাইয়া আমি এফ এ, এমন না যে সবসময় এফ এ 14টা ভরাট করবো তারপর ডিতে যাবে, এমন কিন্তু হয় না। ঠিক আছে, এদিকে আরেকটু কাহিনী আছে, ওই কাহিনী যদি এখন আমি বলি তোমাদের মাথা লডর বডর হয়ে যাবে, এই জন্য ওই কাহিনী আমি বলতে চাইতেছি না। জাস্ট এটা পারলে মনে রাখো, না পারলে নাই। ঠিক আছে, লাগলে আগামী ক্লাসে শুরুতে ব্যাখ্যা করে দেবো। আজকে যা যা পড়াইছি সবকিছু কি বুঝলা? কোনো কোশ্চেন আছে তোমাদের কারো? না না, আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টা দেখবো। হ্যাঁ ভিডিওটা লাগলে আরেকবার দেখো। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো, অপরকে ভালো রাখো, আসসালামু আলাইকুম।